নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম অরিন্দম ব্যানার্জির লেখা একটি টান টান ক্রাইম থ্রিলার গল্প। আমাদের লাস্ট গল্প অপারেশন রেড রোজ যারা যারা শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পটি শোনার জন্য এবং আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য। অনেকে হয়তো বুঝতে পারেননি, তাই বলে দিই, অপারেশন রেড রোজ আপনারা যেটা শুনেছেন দুটি খণ্ডে, সেটা আসলে অপারেশন রেড রোজ সিজন 1। এর পরবর্তীকালে আসবে অপারেশন রেড রোজের সিজন 2। তবে তার আগে আপনারা শুনবেন এই স্পাই ইউনিভার্সের থেকে কিছু একক গল্প। গল্পটি দৈর্ঘ্যের কারণে আমরা একটু সময় চেয়ে নিচ্ছি। গল্পটি আসবে খুব শীঘ্রই, সেটা জানিয়ে দেওয়া হবে। তবে তার আগে আজকে উপভোগ করুন এই টান টান ক্রাইম থ্রিলার গল্প। আপনাদের জন্য আমরা কিন্তু এমনই ভালো ভালো গল্প নিয়ে আসছি। আপনারা সে গল্পগুলিকে শুনুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। আপনারা কিন্তু অনেকেই গল্প শুনছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। প্লিজ করে ফেলুন, কারণ চ্যানেলের সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি। তাতে আমরা কিছুটা সাপোর্ট পাব আপনাদের জন্য আরও ভালো ভালো কিছু গল্প নিয়ে আসার জন্য। এবং অবশ্যই গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প। লেখক অরিন্দম ব্যানার্জির কলমে একটি টান টান ক্রাইম থ্রিলার গল্প, তারকাদের অন্তরালে। তুমুল বৃষ্টি পড়ছে। থেকে থেকে বিদ্যুতের জোরালো চমক আর কান ফাটানো বাজের শব্দ। এই তুমুল বৃষ্টিতে কেউ খুব চেষ্টা না করলে দেখতে পাবে না একটি লোক রাস্তায় এক ধারে দাঁড়িয়ে আছে, গায়ে বর্ষাতি পরে, মাথায় একটা টুপি। কোনোভাবে এই লোকটা একটা সিগারেট ধরিয়েছিল, সেটা শেষ করে রাস্তায় ফেলে দিল। তার পাশে নিচে নাবানো রয়েছে একটি স্যুটকেস। তার সাথে কি আর কেউ রয়েছে? হ্যাঁ, একটা মেয়ে। পরনে তার হলুদ রঙের চুড়িদার। বৃষ্টির হাত থেকে সে বাঁচার চেষ্টা করছে না। কাক ভেজা ভিজছে মেয়েটি। তার হাতে কি কিছু রয়েছে? হ্যাঁ, তার হাতেও একটা স্যুটকেস। কলকাতা শহরে যে কোনো ঘড়ি ধরে যদি দেখা যেত তাহলে বোঝা যেত তখন রাত প্রায় 1:30। বৃষ্টির গর্জন ছাপিয়ে কোনো শব্দ কানে আসছে না। হঠাৎ দূর থেকে একটা আলো তাদের দিকে ছুটে এলো। একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়ির হেডলাইটের আলো। তা দেখে লোকটি আর মেয়েটি একবার মুখ চাওয়াচাওয়ি করল। ছেলেটি ঘাড় নেড়ে সম্মতি জানালো। গাড়িটা তাদের সামনে এসে দাঁড়ালো। বৃষ্টির প্রাবল্য এতটা যে ভেতরে কে বা কারা আছে তা বোঝা দূরের থেকে অসম্ভব। গাড়ির দরজা কেউ ভেতর থেকে খুলে দিল। উঠে পড়ল দুজন। গাড়ি তুমুল বেগে সামনের দিকে চলে গেল। ঝাপসা আলো মিলিয়ে গেল গাড়িটা। আমার বন্ধু ইন্দ্রজিৎ সোম, যাকে এখনকার দিনে প্রাইভেট ডিটেকটিভ বলে তা ঠিক নয়। এখনকার দিনে স্বামীর সুপারিশ, বউয়ের উপর নজর রাখা কিংবা ঠিক এর উল্টো কাজটার জন্য প্রাইভেট ডিটেকটিভদের নিয়োগ করা হয়। এক একজন বড় বড় এজেন্সি খুলে বড় বড় করে হেডিং দিয়ে রেখেছে, আপনার কি সন্দেহ আপনার বউ আপনাকে চিট করছে, অথবা আপনার কি ধারণা আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত, তাহলে যোগাযোগ করুন এই নম্বরে। কাল বড়বাজারে এমন একটা হোর্ডিং চোখে পড়েছে, অত্যন্ত বিরক্তিকর সেই বিজ্ঞাপন। আর তাদের অফিস আরও বিরক্তিকর। একবার আমি আর ইন্দ্রজিৎ এই প্রাণীদের নিজেদের চোখে দেখব বলে গিয়েছিলাম। ছোট্ট একটা ঘুপচি ঘর, মহাজনদের মতন ক্যাশ বাক্স নিয়ে এক ছোটখাটো গড়নের লোক বসে আছে। তার চেহারা দেখলে আমাদের গোয়েন্দা সাহিত্যের পার্শ্ব চরিত্ররাও রীতিমতন লজ্জা পাবে। ঘরে এমনিতেই দমবন্ধকর আবহাওয়া, তার মধ্যে জ্বালানো হয়েছে ধূপ। সে এক ভয়ঙ্কর ছবি। বাংলা গোয়েন্দাদের শেষমেশ এরকম দুর্দিন এলো? যাই হোক, ইন্দ্রজিৎ কিন্তু এরকম একেবারেই নয়। অন্যদিকে আসার আগে যে কটা কথা ওর প্রসঙ্গে না বললেই নয় সেগুলো এক এক করে বলেন। ইন্দ্রজিৎ সোম হল বিখ্যাত ব্যবসায়ী আদিত্য সোমের একমাত্র সন্তান। দেখতে আহামরি জেমস বন্ড টাইপের না হলেও চেহারার মধ্যে একটা আভিজাত্য আছে। চোখের রিমলেস চশমাটা পরলে কোনো পরিচালক তাকে কাস্ট করার কথা ভাবতেই পারেন তার সিনেমায়।
উচ্চতা মেরে কেটে ওই 5 ফুট 9 ইঞ্চি মতন হবে। সামনের বছরে 30-এ পড়বে। কিন্তু কর্মক্ষেত্রে ছেলে বড়ই অলস। এই 29 বছর 8 মাসের জীবনে আজ অবধি কোনো কাজেই বেশি দিন মন টেকেনি তার। সে বাবার ব্যবসায়ী হোক কিংবা অন্য কোনো ধরনের কাজ। তবে চেষ্টা যে সে করেনি এটা বলতে পারি না। আসলে চেষ্টা তার থেকে বেশি ছিল তার বাবার। আদিত্য কাকু চান না যে তার ছেলে সারা জীবন তার পরিচয় নিয়ে বাঁচুক, কিন্তু সব রকমের প্রচেষ্টাতেই তিনি ব্যর্থ। শেষ একবার মরিয়া হয়ে তিনি বিকাশ রায় স্টাইলে বলেছিলেন, নিজে কিছু একটা জোটাতে না পারলেই বাড়ি ছেড়ে চলে যাও। কিন্তু এতে ফল হলো ইন্দ্রজিৎ সত্যিই বাড়ি ছেড়ে চলে গেল, উঠল নিউ টাউনের একটি ফ্ল্যাটে। তবে মজার বিষয় হচ্ছে সেই ফ্ল্যাটটিও আদিত্য কাকুর, অর্থাৎ তার বাবার। যাওয়ার সময় কাকিমা ভীষণ কান্নাকাটি করলেন, কিন্তু তাতে কারোরই মন গলল না। এখন যদিও তার প্রতি মাসে খাওয়া পড়ার পয়সাটা কাকিমার ট্যাঙ্ক থেকেই আসে, কাকু যে সবটা জানেন না এমনও না। তবে তিনি বোধহয় এই বিষয়ে হাল ছেড়ে দিয়েছেন। তবে ইন্দ্রজিৎ কিন্তু চিরকাল এমনটা ছিল না। গোটা স্কুল জীবনে সে টপ করে এসেছে, ইতিহাস নিয়ে পড়েছে, MA করেছে। এছাড়া তার রয়েছে অসম্ভব অ্যাডভেঞ্চারের নেশা। সারা দেশের বিভিন্ন প্রান্ত সে ঘুরেছে। আর তার ক্রাইম পার্টনার আমি, মানে সৌরভ রায়, পেশায় একজন ইংরেজি দৈনিক সাংবাদিক। আমার বিষয়ে বেশি কিছু বলার নেই। এবার আসি ইন্দ্র বাকি প্রাইভেট ডিটেকটিভদের থেকে আলাদা কিভাবে। আদতে সে ডিটেকটিভই নয়। তার ভাষায় একটি ঐতিহাসিক এক্সপিডিশন করতে গিয়ে কুখ্যাত ডন এবং স্মাগলার আব্বাস রাজাকে ধরিয়ে দেয় সে গল্প না হয় অন্য কোনো দিন গড়া যাবে। তবে সেই থেকে পুলিশ মহলে তার নাম ছড়িয়েছে এবং সবাই বলা বলি করছে আদিত্য সোমের ছেলে কিভাবে এত বড় মাফিয়াকে ধরিয়ে দিল। আসলে তার এই খ্যাতি বা কাকুর এই খ্যাতির পেছনে আমার আর আমার দৈনিকের যে বিন্দুমাত্র হাত নেই তাহা বলতে পারি না। এবং তারপর থেকে বেশ কয়েকটা কেসে তার বুদ্ধি দিয়ে পুলিশকে সাহায্য করেছে ইন্দ্রজিৎ। তবে যে কেসটা এখন বলবো সেটা বাকিগুলোর থেকে আলাদা, বাকি কেসগুলোর ধরনের থেকেও আলাদা। এই কেসের চরিত্রগুলো এখনো এতটাই জীবন্ত যে কিছু নাম আমাকে পরিবর্তন করতে হলো। রবিবারের এক ক্লান্ত বিকেলে আমার বন্ধুর ফ্ল্যাটে বসে তার বানানো কফি খাচ্ছি। সোফায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কল্পনার জগতে চলে গেছে ইন্দ্রজিৎ আমার দিকে তাকিয়ে বলল, তোর সোনিয়া গঞ্জালেসের কেসটা মনে আছে? টেলি অভিনেত্রী, হ্যাঁ, অত্যন্ত সুন্দরী, বাংলা টেলিজগতে হঠাৎ আগমন, অল্প সময় শীর্ষে ওঠা এবং আচমকা ধূমকেতুর মতন মিলিয়ে যাওয়া, কি তাই তো? তারপর নিজের ফিয়ান্সের সাথে পরিকল্পনা করে প্রেমিককে হত্যা, হ্যাঁ মনে আছে। গোয়ান ক্যাথলিক হয়েও মহিলা অসাধারণভাবে বাংলাটাকে রপ্ত করেছিলেন। ঘটনাটা যদি না ঘটত তাহলে কি উনি এখনো শীর্ষে থাকতেন? কি মনে হয়? বলাটা ডিফিকাল্ট। 10 বছর হয়ে গেছে, এতদিন তার। আচ্ছা, তোর হঠাৎ এই কেসটার অনেক লুপ হোল আছে বুঝলি। মিস সোনিয়ার অভিনয় ক্যারিয়ারের কি হলো আমরা জানি না, বোধহয় তিনি আর অভিনয় করেনও না। কিন্তু ব্যক্তিগত জীবনে যে কলঙ্ক এলো, আজ একটা মেইল এসেছে জানিস তোর কাছে? কি মেইল? মেইলটা পড়ে শোনালো ইন্দ্রজিৎ। শুনে আমি বেশ অবাকই হলাম। তার সারমর্ম করলে দাঁড়ায় কেসটি রিওপেন করতে চান মিস সোনিয়া। তার বক্তব্য, তার জীবনে 10টা মূল্যবান বছর নষ্ট হয়ে গেছে, কিন্তু সারা জীবন তিনি এই কলঙ্ক নিয়ে বাঁচতে চান না। উপযুক্ত প্রমাণের অভাবে তিনি বড় রকম সাজার হাত থেকে বেঁচে যান, কিন্তু মানুষের চোখে তিনি এখনও খুনি। তার হারানোর কিছু নেই, তিনি সব রকমের সহায়তা করবেন, কিন্তু নিজে সামনে আসবেন না। তাকে আমরা এই মেলটার মাধ্যমে যোগাযোগ করতে পারব। পরিষ্কার ভাষায় এমনটাও লেখা হয়েছে যে তিনি ইন্দ্রজিৎকে হায়ার করছেন গোপনীয়তা রক্ষার্থে। তাছাড়া তার এখন দেউলিয়া অবস্থা। একসময় তিনি চাইলে দেশের সবচেয়ে বড় গোয়েন্দাকে হায়ার করতে পারতেন। সবটা শুনে বললাম, স্ট্রেঞ্জ। দেখ, একটা বিষয়, ফিল্ম স্টারদের কেসের মধ্যে নিজেকে ঢোকালে অনেক পাঁক ঘাটতে হয়, কিন্তু এত বড় একটা কেস। মনে আছে এই ঘটনাটার সময় আমি কিন্তু 3rd ইয়ারে, সারা দেশের মিডিয়ায় শুধু একটাই খবর। তোর কি মত, কেসটা কি নেওয়া উচিত? হ্যাঁ, প্রচুর রিস্ক কিন্তু ভাই।
তাছাড়া অভিজ্ঞতা বলেও তো একটা বিষয় আছে। এর আগে এই ধরনের কেস তুই সামলাসনি, পারবি। তুই আমার ইন্টেলিজেন্সের উপর ডাউট করছিস? ডাউট কেন করতে যাব, কিন্তু যতই অপমান করুন না কেন মহিলা, আমি কেসটা নেব। স্বয়ং আইরিন কেস নিয়ে এসেছেন আর শার্লক যাবে না, এমনটা কি হতে পারে? কেসটা নিল ইন্দ্রজিৎ। নিউ টাউনের এক বিখ্যাত রেস্তোরাঁয় আমাদের পরদিন আসতে বলা হলো। কিছু মুহূর্তের জন্য মনে হয়েছিল মহিলা অন্তরালে থাকার প্ল্যান বদলেছেন। রেস্তোরাঁয় গিয়ে দেখি একজন লোক মুখে মাস্ক পরে আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা সেখানে যেতেই তিনি আমাদের দিকে এগিয়ে আসেন। আপনাকে দেখে তো কোনো অংশে সোনিয়া দেবী বলে মনে হচ্ছে না। এই পিন ড্রাইভটা ধরুন, এতে কেসের ডিটেলস আছে। আর শুনুন, ম্যাডাম চান না যে আপনারা যে কেসটা নিয়েছেন তা ঘুণাক্ষরে কেউ জানুক। তাহলে তার উদ্দেশ্যই তো পূরণ হবে না। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি কাজটা করে যান, সব রকম হেল্প করা হবে। আর এই নিন, এতে 25,000 টাকা আছে অ্যাডভান্স, বাকি টাকা কাজের পর। কেস সংক্রান্ত সমস্ত খরচ ম্যাডাম করবেন। আপনি মেলে একটা বিল পাঠিয়ে দেবেন, আর যে কথাটা বললাম সেটা যেন মাথায় থাকে। দেখুন, একজন মহিলা এবং তার চেয়ে বড় কথা একজন বিখ্যাত অভিনেত্রী, তার কেস নিয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন, ভালো কথা, কিন্তু আমাকে হুমকি দিলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। উনি বোধহয় আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন না, তাই না? একটু জেনে নিতে বলবেন। ফ্ল্যাটে এসে পেনড্রাইভ ঘেঁটে ইউটিউবে পুরনো ফুটেজ ঘেঁটে আমরা ঘটনাটা সাজালাম। 2010 সালের জুন মাসের ঘটনা। ঘটনাটা ঘটে দক্ষিণ কলকাতায় যে অ্যাপার্টমেন্টে সোনিয়া থাকতেন। 11 জুন রাত আন্দাজ 8:30 অ্যাপার্টমেন্টের বাইরে গাড়ি পার্ক করে ভিতরে প্রবেশ করলেন বিনীত রানা, অ্যালিজেডলি সোনিয়ার প্রেমিক। বেশ হন্তদন্ত হয়ে ঢোকে সে। বিনীত পেশায় একজন হিন্দি নিউজ মিডিয়ার কলকাতার শাখার সাংবাদিক। এর প্রায় 1 ঘন্টা পর প্রবেশ করেন সোনিয়ার ফিয়ান্সে মিস্টার মার্টিন ডিসুজা। তিনি একটি আন্তর্জাতিক বিমান সংস্থায় উঁচু পোস্টে কর্মরত। গাড়ি নিয়ে সোজা অ্যাপার্টমেন্টে ঢুকে যান। সিকিউরিটির কথা অনুযায়ী তার হাতে ফুলের একটি বুকে ছিল। এরপর নামে ঝমঝমিয়ে বৃষ্টি। সেদিনের মতন বৃষ্টি গত 10 বছরে খুব কম হয়েছে। সিকিউরিটি তার স্টেটমেন্টে স্বীকার করে সে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিল। বেশ অনেকটা রাতে যখন তার ঘুম ভাঙে, তখন একজন লোক আর একজন মহিলাকে বেরিয়ে আসতে দেখে। মহিলা ছিলেন সোনিয়া গঞ্জালেস, আর লোকটি কে ছিলেন সিকিউরিটি নাকি বুঝতে পারেননি। সোনিয়া তাকে গেট খুলতে বলায় খুলে দেন। কোথায় যাচ্ছেন জানতে চাওয়ায় সোনিয়া কোনো উত্তর করেন না। তাদের দুজনের হাতে দুটো সুটকেস ছিল। সোনিয়াকে প্রচণ্ড চিন্তিত দেখাচ্ছিল গার্ডের মধ্যে। তারা বেরিয়ে গেলে সিকিউরিটি ফিরে এসে তার নির্দিষ্ট ঘরে ফিরে যায়। সিকিউরিটির আবার চোখ লেগে যায়। যখন ঘুম ভাঙে তখন আলো ফুটেছে একটু একটু। সে দেখে তার সোনিয়া ম্যাডাম একা একা ফ্ল্যাটে ফিরে যান। তবে আর একটা জিনিস সে দেখে, বিনীত স্যারের গাড়িটা বাইরে নেই। কে বা কারা কখন নিয়ে গেছে টের পায়নি সে। বিনীত কখন বেরিয়েছে তাও টের পায়নি সে। মার্টিন কখন বেরিয়েছেন তাও সে বুঝতে পারেনি। সেদিন আর কিছু ঘটেনি, ঘটেছে পরের দিন। পরের দিন সকালে মার্টিন আর সোনিয়া পুলিশের কাছে বিনীতের মিসিং রিপোর্ট লেখায়। পুলিশ তদন্ত করতে গিয়ে সোনিয়ার ফ্ল্যাটে রক্তের দাগ পায়। সেই দাগ পরে বিনীতের পরিবারের থেকে নেওয়া স্যাম্পেলের সাথে ম্যাচ করে এতে পুলিশ নিশ্চিত হয় যে রক্তটা বিনীতের। পুলিশ অ্যারেস্ট করে দুজনকে। তন্ন তন্ন করে খুঁজেও বিনীতের বডি খুঁজে পায় না। সোনিয়া আর মার্টিনের পরিবার প্রভাব খাটিয়ে তাদের জেল থেকে ছাড়িয়ে আনে। 2-3 বছর ধরে বিভিন্ন স্পেকুলেশনস, মিডিয়া ট্রায়াল চলতে থাকে, কিন্তু পুলিশ আর কিছুই করতে পারে না। সোনিয়ার বিধানে সোনিয়া আর তার বাগদত্তই খুন। তারাই প্রভাব খাটিয়ে সবটা চেপে দিয়েছে। এই কারণ হিসেবে জনতার অনেক ধরনের মত সামনে আসছে। তার মধ্যে সবচেয়ে বেশি যে দুটো সামনে আসছে, প্রথম, সোনিয়া এবং বিনীতকে হাতে নাতে ধরে মার্টিন এবং সেই খুনটা করে লাশটাকে এই সুটকেসে নিয়ে কোথাও ফেলে দিয়ে এসেছে।
কিন্তু এর থেকেও যেটা বেশি প্রচলিত মত হিসেবে বেরিয়ে আসছে তা হল 2, সোনিয়ার কোনো এক অপ্রিয় সত্য ভিনিত জেনে গেছিল এবং সে সোনিয়াকে ব্ল্যাকমেল করছিল। সোনিয়া আর মার্টিন তাই মিলিতভাবে এই মার্ডার প্ল্যান করেছিল। ইন্দ্রজিৎকে বললাম, তোর আইডেন কি বলছে? সোনিয়া দেবী যা বলছেন তার সারমর্ম এই যে তাদের সত্যিই হাতে নাতে ধরে মার্টিন, অর্থাৎ তাদের সম্পর্কের ব্যাপারটা স্বীকার করে নিচ্ছেন। এরপর মার্টিনের সাথে হাতাহাতি হয় বিনীতের, সেই মারামারিতেই চোট পায় বিনীত। তারপর তাদের ছাড়ান সোনিয়া দেবী নিজেই। তারপর ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে যায় বিনীত। মার্টিন সোনিয়াকে লাগেজ গুছিয়ে তার সাথে কলকাতা ছাড়তে বলে। সে লাগেজ নিয়ে বেরিয়ে যায়। তারপর স্টেশনে পৌঁছে চিন্তা হয় এই ঘটনা নিয়ে সাংবাদিক বিনীত হইচই করতে পারে। সেই ভয়ে তারা ফিরে আসে এবং স্থির করে বিনীতের কাছে ক্ষমা চাইবে। সোনিয়া নিজের ফ্ল্যাটে ফেরেন আর মার্টিন চলে যান একটি 5 তারা হোটেলে। পরের দিন তারা বিনীতের খোঁজ করেন। তাকে ফোনে পাওয়া যায় না, বাড়িতে অফিসে কোথাও তার হদিশ পাওয়া যায় না। তারপর দিন তারা ডায়েরি করতে যান পুলিশ স্টেশনে। তারপর কি কি ঘটে সবটা আমাদের জানা, কিন্তু এই গোটা ঘটনায় তাদের স্টেটমেন্টে অনেক ফ্ল আছে। ফ্ল? যেমন? যখন বিনীত অ্যাপার্টমেন্টে ঢোকেন তখন তাকে ওয়ারিড দেখায়, বেশ হন্তদন্ত হয়ে সে ঢোকে। সিকিউরিটি আমাদের যেটা জানায়, কিন্তু কেন সিকিউরিটি সবটা দেখলো, খেয়াল করলো, কিন্তু বিনীতের গাড়ি নিয়ে যাওয়াটা সে দেখলো না। যে ওয়েপেন দিয়ে খুনটা করা হলো সেটা কোথায় গেল? পুলিশ পেয়েছে বলে তো এমন কোনো খবর পায়নি। খুন যদি তারাই করে থাকে তাহলে মিসিং ডায়েরি তারা কেন করল? সেটা হতে পারে নজর ঘোরানোর জন্য। আরও আছে অনেক প্রশ্ন। আজ রাত হয়ে গেছে, কাল একবার রাতুলদাকে ফোন করে কিছু জিনিস জেনে নিতে হবে। ইন্সপেক্টর রাতুল রায়, মানে ওল্ড এজ কিলিং কেসটায় যিনি তদন্ত করেছিলেন? হ্যাঁ, কলেজে সিনিয়র। আমি আর ইন্দ্র একটা ক্যাফেতে গিয়ে চিকেন স্যান্ডউইচ আর কফি খেয়ে যে যার গন্তব্যে চলে গেলাম। পরের দিন কাজের চাপে আর নিউ টাউনের দিকে যাওয়া হলো না। রাতে ভীষণ টায়ার্ড লাগছিল, গিয়ে খেয়ে শুয়ে পড়েছিলাম। ইন্দ্রর ফোন এলো। কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পেরেছে যেগুলো পাবলিক ডোমেনে নেই। কাল সকাল সকাল একবার ওর ফ্ল্যাটে চলে যেতে বলল। সকালে যেতে পারলাম না, একটু বেলাই হলো। গিয়ে দেখি দরজায় লক লাগাচ্ছে ইন্দ্রজিৎ। কিরে, তোর এখন আসার সময় হলো? বেশি কিছু বলতে পারবো না, আমার সাথে চল, রাস্তায় সবটা বলছি। আমরা যাচ্ছি কোথায়? দীপক সিং এর বাড়ি। কার্ড? হ্যাঁ। ট্যাক্সি করে জোড়া বাগান গিয়ে পৌঁছালাম। ঠিকানার খোঁজ নিয়ে আমরা একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দোতলা, বেশ পরিপাটি বাড়ি। কিন্তু বাড়ি গিয়ে জানতে পারলাম দীপক 1 বছর হলো মারা গেছে একটা কার অ্যাক্সিডেন্টে। দীপক নিঃসন্তান। দীপক চলে যাওয়ার পর তার স্ত্রী দেশের বাড়ি ভাগলপুর চলে গেছে। তার বাড়িতে এখন থাকে তার এক ভাই সুরজ সিং। সে এর থেকে বেশি কিছু জানে না। তার দাদার মৃত্যুর বেশ কিছু পর সে কলকাতায় এসেছে। সত্যি কথা বলতে কি, এসব খবর শুনে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া হবে জানি না। আমার বেশ রোমাঞ্চ লাগছিল। হয়তো দীপকের মৃত্যুর সাথে এই কেসের সরাসরি কোনো সম্বন্ধ নেই, তবুও সবটা শুনে হৃদস্পন্দন কিছু সময়ের জন্য কিছুটা দ্রুত হয়ে গিয়েছিল। তোর কি মনে হয় সবটা স্বাভাবিক? যদি অ্যাক্সিডেন্টটাকে ডিফারেন্ট একটা ঘটনা মেনেও নিই, তবুও একটা গার্ডের বাড়ির তুলনায় বেশি পরিপাটি না বাড়িটা? একটা ব্যাপার লক্ষ্য করলাম, পাড়া প্রতিবেশীরা দীপকের ব্যাপারে বেশি কিছু বলতে চাইল না। সবার চোখ কিছু বলতে চাইল, কিন্তু কোনো এক অদৃশ্য ভয় তাদের মুখে কথাগুলো আসতে দিল না। আমরা কিছুটা রোমাঞ্চিত, কিছুটা হতাশ হয়ে ফিরছি। এমন সময় একটা আশ্চর্য ঘটনা ঘটে গেল। হাতে লাঠি সোঁটা চেন নিয়ে রাস্তা আড়াল করে দাঁড়ালো 7-8 জন সন্ডা মার্কালো। প্রত্যেকের নাক মুখ মাস্ক দিয়ে ঢাকা। আমি পেশায় সাংবাদিক, আর ইন্দ্রজিৎ নিজেও জানে না সে কি। কিন্তু আমরা কেউ মার্শাল আর্ট জানি না, মামুলি বাংলা মারামারিও জানি না। ইন্দ্রজিতের নিজের একটা অস্ত্র আছে ঠিকই, কিন্তু সেটা সে সবসময় ক্যারি করে না। আমি খবর করতে গিয়ে অনেক ভয়ানক সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। মাফিয়ার ডেরায় বন্দুকের মুখোমুখি হয়েছি, কিন্তু এমনটা বলতে পারি না ওই মুহূর্তে আমার ভয় লাগছিল না। ইন্দ্রজিৎকে দেখলাম, তার চোখে মুখে ভয়ের স্পষ্ট ছবি দেখা যাচ্ছে।
লোকগুলো একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে। আস্তে আস্তে আমাদের গোল করে ঘিরে ধরল। আমার একবার মনে হলো এই পৃথিবীতে এই বোধহয় শেষ দিন। আমাদের সুস্থ বাড়ি পাঠানোর কোনো রকম উদ্দেশ্যই এই লোকগুলো নেই। ইন্দ্রজিৎ আমার থেকেও বেশি নিজের ভয় কাটানোর জন্য বলতে লাগলো, এরা ভয় দেখাচ্ছে, এরা কিছু করবে না, কিছু করতে পারবে না। কিন্তু তারা আমাদের ঘিরে ধরে একটু একটু করে এগোতে লাগলো। এবার পেছন থেকে একটা গলা শোনা গেল, ওদের ছেড়ে দে। আমরা দেখলাম সেই লোকটা যে আমাদের হাতে পেন ড্রাইভটা তুলে দিয়েছিল, এখনো তার নাকে কালো মাস্ক আর চোখে সানগ্লাস, তারও হাতে একটা লাঠি। তার গলায় এমন কিছু ছিল যাতে গুন্ডাগুলো 2 পা পিছিয়ে গেল। এবার লোকটার পেছন দিক থেকে ছুটে বেরিয়ে এলো আরও 10-11 জন লোক। একেই তার দলে ভারী, তার উপর প্রত্যেকের হাতে নানা রকম অস্ত্র। গুন্ডাদের দল ভয় পেল। এবার ঘটে গেল এক ভয়ানক ঘটনা। ওই আগন্তুক আর তার দলবল ঝাঁপিয়ে পড়ল গুন্ডাগুলোর উপর। কি হচ্ছে বুঝতে না পেরে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি আমরা। সম্বিত ফিরল আগন্তুকের গলায়, দাঁড়িয়ে থাকবেন না, পালান, এখান থেকে পালান বলছি। আমি আর ইন্দ্রজিৎ টেনে দৌড় মারলাম। রাস্তার মোড়ে এসে ট্যাক্সি পেয়ে গেলাম। ট্যাক্সি ছাড়তেই ধরে যেন প্রাণ এলো। বেশ কিছুক্ষণ কি হলো সেটা ভেবে একটা যেন কুল পেয়ে ইন্দ্রজিৎ বলল, আমাদের ভাবনাগুলো ঠিক রাস্তাতেই আছে, বুঝলি? আপাতত আমরা কোন রাস্তায়? আপাতত রাতুলদার বাড়িতে নেমন্তন্ন অ্যাটেন্ড করতে। তাহলে আমাকে সামনের মোড়ে নামিয়ে দিস। তুইও যাবি আমার সাথে। রাতুলদা বারবার বলেছে সাগরেদটি যেন সঙ্গে আসে। ইন্সপেক্টর রাতুল রায়ের খ্যাতি গোটা দেশেই ছড়িয়েছে। তিনি একটার পর একটা কেস, তারপর সিরিয়াল কিলিংয়ের কেস যেভাবে অবলীর নিষ্পত্তি করেছেন, তাতে তার এই খ্যাতি দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই। তাহার ওপর তার চেহারা, 6 ফুটের ওপর হাইট, পুরো গোঁপ, তীক্ষ্ণ জলাইন, দুধে ধোয়া গায়ের রং। কিন্তু লোকটা যে এতটা ডাউন টু আর্থ সেটা না দেখলে বুঝতে পারতাম না। প্রচণ্ড খাতির করলেন ভদ্রলোক। তার স্ত্রী নিজের হাতে রান্না করে খাওয়ালেন। আমার সাথে তাদের পরিচয় পর্বও চলল বেশ কিছুক্ষণ। খাওয়া দাওয়া সেরে আমরা তার ব্যালকনিতে বসেছি। বিকেল গাঢ় হতে শুরু করেছে। আচ্ছা রাতুলদা, একটা হেল্প করতে হবে। সার্টেনলি। 1 বছর আগে মে মাসে দীপক সিং নামে এক ব্যক্তি, যিনি পেশায় আগে সিকিউরিটি গার্ড ছিলেন, ভবানীপুর চত্বরে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন এবং সেখানেই তার মৃত্যু হয়। তুমি যে কোনো উপায়ে খোঁজ লাগাও লোকটার কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। জানি এটা ডিফিকাল্ট একটা কাজ, তবুও তুমি তো পারবেই, কি বলো? সে না হয়ে যাবে, কিন্তু তুই করছিসটা কি বলতো? আগের দিন সোনিয়া গঞ্জালেসের সম্বন্ধে জিজ্ঞাসা করছিলি, আজ দীপক। ব্যাপারটা কি বলতো? তোমাকে সব খুলে বলবো, তবে আজ নয়, অন্যদিন। কি ব্যাপার? সিক্রেট মিশন টিশন নিয়ে কথা হচ্ছে নাকি ইন্দ্র? কখন জিনিয়া বৌদি অর্থাৎ রাতুলদার স্ত্রী আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা টেরই পাই। আরও কিছু সাধারণ কথাবার্তা বলে আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। অনেক কটা কাজ সেরে রাতে ইন্দ্রর ফ্ল্যাটে নেমে গেলাম। ইন্দ্র দেখলাম ল্যাপটপ নিয়ে কি একটা পড়ছে বেশ মনোযোগ দিয়ে। কিছুক্ষণ সে কিছুই বলল না, যেন আমার অস্বস্তি সে ভুলেই গেছে। তারপর ল্যাপটপটা রেখে রিডিং গ্লাসটা খুলে চশমার খাপে চশমাটা রাখতে রাখতে সে বলল, আজ সোনিয়া ম্যামকে মেল করেছিলাম। কেন? মার্টিনের খোঁজ করতে। কি উত্তর এলো জানিস? কি উত্তর এলো? আমার দিকে ল্যাপটপটা ঘুরিয়ে দিয়ে সে দেখালো, তাতে লেখা আছে, ফাইন্ড হিম ইয়োরসেলফ। তুই এর পরেও কেসটা নিয়ে খেটে যাচ্ছিস, কোনো রকম কোঅপারেট করার চেষ্টা নেই, টাকা দিয়ে কেস দিয়ে খালাস, তারপর অপমান আসছে, থ্রেটনিং আসছে, গুন্ডারা মারার চেষ্টা করছে, যত সব। না রে, কেসটা অতটাও সোজা নয়। একটা কিছু আছে কেসটার মধ্যে, আর আমাদের উপর কন্টিনিউ নজর রাখা হচ্ছে। রাতুলদা বলল ওর বাড়ির সামনে একটা লোক ঘোরাঘুরি করছিল দুপুরের দিকে। বাইরে গিয়ে দেখতে গিয়ে দেখে লোকটা চলে গেছে। এই কেসটার এমন একটা দরজা আছে যেটা এখনো অবধি বন্ধ আছে এত বছর পরেও। সেই দরজাটা খুলে গেলে অনেক কিছু বাইরে চলে আসবে। প্যান্ডোরাস বক্স আমাদের একটু অন্য অ্যাঙ্গেলগুলো নিয়েও ভাবতে হবে। তা রাতুলদার কি বলল? দীপকের ব্যাপারটা সে জানতে পেরেছে। রিপোর্ট অনুযায়ী রাস্তা পার হচ্ছিল সে, এমন সময় একটা ট্রাক। তাহলে কি মার্ডার? মনে তো হচ্ছে তাই, কিন্তু এত বছর পর। হয়তো সে কাউকে ব্ল্যাকমেল করছিল,
কাকে? মার্টিনকে? এত কিছুর মাস্টার মাইন্ডকে? আরও একটা বিষয় কিন্তু আমরা জানি না, কেসটা আদতেই সোনিয়া আমাদের দিয়েছেন কিনা, পেছনে আর কেউ আছে কিনা। কোনো একটা খেলা চলছে, আর জানে না জানে সেই খেলার পার্ট এখন আমরাও। একটা ব্যাপার এটাও যে আমরা এখনো বেশি দূর এগোইনি, আমাদের কাছে বেশি আইডিয়া নেই, অথচ একটা আক্রমণ অলরেডি হয়ে গেছে। সামনে কিন্তু আরও বিপদ আছে। যে লোকটা আমাদের বাঁচালো সে কে, কি অবস্থায় আছে আমরা কিছুই জানি না, তার উদ্দেশ্যই বা কি। নেট ঘেটে মার্টিনের সম্পর্কে কিছু জানা গেল না? দেখ, মার্টিনের সম্পর্কে আমরা কিন্তু বিশেষ কিছু জানি না, কিন্তু এটুকু জানি সে বেশ প্রতিভাশালী ছিল, নিজে বড় র্যাঙ্কের অফিসার ছিল। এরপর যে কটা জিনিস এদিক ওদিক পোর্টাল ঘেঁটে পেলাম, তা যদি সত্যি হয়, তাতে মার্টিন এই ঘটনার কিছু মাস পরে লন্ডনে শিফট হন। স্বাভাবিকভাবেই সোনিয়ার সাথে তার বিয়ে হয়নি। আরও জানতে পারছি পরিচালক অনিলাভ বসুর বাড়ির একটা পার্টিতে তার সাথে সোনিয়ার আলাপ হয়। মার্টিনের বাবাও সেখানে ছিলেন, তিনিও পছন্দ করেন তাকে, এবং সোনিয়ারও নাকি অমত ছিল না। এর থেকে বেশি আর কিছু জানা যায় না। মার্টিন পর্যন্ত পৌঁছানোর একমাত্র রাস্তা এই অনিলাভ বসু, টিল নাও। এখন বিষয়টা হচ্ছে তার কাজ অবধি পৌঁছাবো কিভাবে? পৌঁছে না হয় গেলাম, এই প্রসঙ্গে কথা বলবো কিভাবে? বুঝলাম। দেখ, আমি তোকে তার বাড়ি অবধি পৌঁছে দিতে পারি, কিন্তু প্রশ্নটা কিভাবে করবি আর কি করবি সেটার রেসপন্সিবিলিটি আমি কিন্তু নিতে পারবো না, বুঝলি? পরের দিন ভদ্রলোকের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেল দুপুর 2টোর সময়। আমার সাংবাদিক পরিচয় ব্যবহার করতে হলো, তবে ভদ্রলোক আমাদের টলিগঞ্জ ডাকলেন, তার বাড়ি না। আমরা কিছুটা আগে গিয়ে পৌঁছলাম। তাকে ফোন করতে তিনি একটা রেস্তোরাঁয় আসতে বললেন। আমরা গিয়ে দেখি ভদ্রলোক একটি টেবিলে বসে মধ্যাহ্নভোজ করছেন। আমাদের দাঁড়িয়ে থাকতে দেখে ভদ্রলোক তার সামনের চেয়ার নির্দেশ করে বসতে বললেন। ভদ্রলোকের বয়স 55-55 কম হবে না, তবে মাথায় এখনও ঘন চুল, বাঁ দিকে সিথে করে আঁচড়ানো, চোখে সোনালি ফ্রেমের চশমা। বলো ইয়াংম্যান, কি খাবে? থ্যাংক ইউ মিস্টার বাসু, আমরা খেয়ে এসেছি। আপনাকে দ্রুত কিছু প্রশ্ন করতাম। আসলে আমরা একটা কেসের ব্যাপারে। কি কেস? সোনিয়া গঞ্জালেস কেস। ভদ্রলোক এতক্ষণ চোখ নাবিয়ে খেতে খেতে কথা বলছিলেন। এবার আমাদের দিকে চশমার ফাঁক দিয়ে তাকালেন। চোখগুলো তার ম্রিয়মান, চশমার চাপে কিছুটা ভেতরে ঢুকে গেছে। হঠাৎ এত বছর পর? আসলে আমাদের পেপার এই কেসটা নিয়ে একটা প্রজেক্ট করছে। 10 বছর কেটে গেছে মাঝখানে, অথচ লোকেদের মনে কেসটা এখনো রয়ে গেছে, এখনো মাঝে মধ্যে চর্চা হয়। তোমরা কারা সত্যি করে বলো তো? আমার কার্ডটা বের করে এগিয়ে দিলাম। ইন্দ্রজিৎকে ইশারা করে ভদ্রলোক বললেন, আর এনারটা? উনি নিউ জয়নি। আমাদের পেপারের পলিসি 6 মাস অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করার পরেই আইডি দেওয়া হয়। ও, বলুন কি জানতে চান? আপনি মার্টিনকে কিভাবে চিনতেন? মার্টিন আমার বন্ধু ছেলে। আমরা জানি আপনার হাউস পার্টিতে মার্টিনের সাথে সোনিয়ার আলাপ হয়, বিষয়টা কি সত্যি? আমিও শুনেছি, তার আগে ওদের আলাপ ছিল কিনা বলতে পারবো না। আপনাদের একটা কথা বলি, এই কেস নিয়ে আমাকে আগেও খুব হয়রান হতে হয়েছে। আমার দোষ কি? আমার বাড়ির পার্টিতে ওদের আলাপ হয়েছিল। আগে যদি জানতাম তবে আমি আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিতাম না। দেখুন, আমার সময়েরও দাম আছে আর আপনাদেরও। আচ্ছা, শেষ একটা প্রশ্ন, মার্টিন এখন কোথায় থাকেন? শুনেছি 3-4 বছর হলো সে আর নেই, লন্ডনেই। কিভাবে জানি না। আসলে ওই ঘটনাটার পর থেকে ওদের সঙ্গে আর যোগাযোগ রাখিনি। এদিক ওদিক থেকে যা কানে এসেছে। এক্সকিউজ মি, নিতাই। দেখলাম দুটো লোক এগিয়ে এসে ভদ্রলোককে ধরে একটি হুইল চেয়ারে বসিয়ে দিল। অভিনেতা অনিরুদ্ধ চ্যাটার্জি ওদের ঘনিষ্ঠ ছিল, চাইলে ওর সাথে কথা বলে দেখতে পারেন। আর আমাকে এসব বিষয়ে না জড়ালেই খুশি হব। নমস্কার। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এলাম। মনে হচ্ছে এই দুটোর মৃত্যুর খবর যা আমাদের কানে এলো, দুটোর একটাও স্বাভাবিক নয়। ইন্দ্রজিৎ ঠিকই বলছে, এই কেসটার এমন একটা দরজা আছে যে দরজাটা খুলে গেলে হয়তো অনেকে বিপদে পড়বে।
দুটো মানুষের কাছের থেকে অনেক কিছু আইডিয়া পেতে পারতাম, কিন্তু একটা কোনো খেলা চলছে, বড় সড়ো খেলা। আমাদেরও কিন্তু অনেক বিপদ সামনে, খুব সন্তর্পণে থাকতে হবে। অনিরুদ্ধ চ্যাটার্জির অ্যাপয়েন্টমেন্ট জোগাড় কর। অনেক কষ্টে অনিরুদ্ধ চ্যাটার্জির অনুমতি পাওয়া গেল। অনিরুদ্ধ চ্যাটার্জি এই ইন্ডাস্ট্রির একজন স্টার। তিনি সচরাচর ইন্টারভিউ দেন। আমার দৈনিকের নাম শুনেই হোক বা অন্য যে কোনো কারণ, উনি কথা বলতে রাজি হলেন। পরের দিন আমরা তার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালাম। সিকিউরিটির কাছে জানলাম তিনি কলকাতার বাইরে শুটিং করে ফিরছেন। আমাদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হলো না। প্রায় ঘণ্টাখানেক পর একটা কালো গাড়ি এসে দরজার সামনে দাঁড়ালো। তার আগে ও পরে আরও দুটো গাড়ি। সামনের গাড়ি থেকে একটা লোক নেমে এসে কালো গাড়ির দরজা খুলে দিতেই ভেতর থেকে বেরিয়ে এলেন অনিরুদ্ধ চ্যাটার্জি। গায়ে কালো রঙের টাইট স্যুট, চোখে সানগ্লাস, গালে চাপ দাড়ি। গাড়ি থেকে নেমে স্যুটের মাঝখানের বোতাম আটকে নিলেন ভদ্রলোক। তিনি নামতেই চারিদিক থেকে এক গাদা লোক ঘিরে ধরল গাড়ি। এক গাদা শাটারের শব্দ, লোকের গলায় চিৎকার। সিকিউরিটি কোনো রকমে লোকগুলোকে ঠেকিয়ে রেখেছে। আমরা তার বাড়ির গেটে প্রায় চিড়ে চ্যাপটা হয়ে যাওয়ার মতন অবস্থা। ভদ্রলোক সবার দিকে হাত নাড়তে নাড়তে ভেতরে প্রবেশ করছিল। গেটের সামনে আমাদের দিকে দেখে ভদ্রলোক কিছুটা থেমে গেল। তারপর পাশের লোকটিকে বেশ জোরে বললেন, লেট দেম কাম ইন। আমরা বেশ অবাক হলাম, এত ভিড়ের মধ্যে ভদ্রলোক চিনলেন কি করে? আমাদের ধরে ভেতরে নিয়ে গেলেন সিকিউরিটির একজন। আমাদের বসতে বলে ভেতরে চলে গেলেন তিনি। যে ঘরে আমাদের বসতে দেওয়া হলো, ঘরের দেওয়ালে অভিনেতার বড় বড় ছবি। সাদা দেওয়ালের শেলফগুলোতে তার প্রাপ্তিগুলো অর্থাৎ মেডেল, বিভিন্ন অ্যাওয়ার্ড সযত্নে দাঁড়িয়ে থেকে ঘরের জৌলুস দ্বিগুণ করে দিয়েছে। কিছুক্ষণ পর ভদ্রলোক ভেতরে এলেন, একটা হলুদ শার্ট আর পায়জামা পরে। ভদ্রলোকের বয়স 40 হবে, সেটা তার সম্বন্ধে রিসার্চ করে আমরা জেনেছি। কিন্তু দেখে 30-এর থেকে 1 বছরও বেশি মনে হয় না। তিনি ঘরে ঢোকার সাথে সাথেই একটা সাদা কেটলিতে এলো র চা, সাথে 3টে সাদা কাপ, একটা সাদা ছোট্ট বোলে কিছু সুগার কিউবস আর ড্রাই ফ্রুটস। 3টে কাপে চা ঢাললেন ভদ্রলোক। আমাদের দিকে তিনি তাকিয়ে জিজ্ঞেস করলেন, সুগার? একটা। দেখুন, আমার কিন্তু হাতে অনলি 30 মিনিটস আছে। যা জিজ্ঞেস করা তার মধ্যে করে নিন। একটা কেসের ব্যাপারে। সোনিয়ার কেস তো জানি, বলুন আপনারা কি জানতে চান। আমি আর ইন্দ্র অবাক হয়ে মুখ চাওয়াচাওয়ি করলাম। ভদ্রলোক আমাদের মনের কথা বুঝতে পেরে বললেন, অবাক হওয়ার কিছুই নেই। আমি অনিরুদ্ধ চ্যাটার্জি। ইন্ডাস্ট্রির ভিতরের সব খবরই আমার কাছে আসে, সো প্লিজ ডোন্ট মাইন্ড। বলে ভদ্রলোক একটা চুরুট ধরালেন। শীতকাল, তাই জানলাগুলো বন্ধ। নিমেষের মধ্যেই অর্ধেক ঘর ধোঁয়ায় ভরে গেল। দেখুন, আমি যা যা বলছি তাতেই আপনাদের কাজ আশা করি হয়ে যাবে। ঘটনাটা যখন ঘটেছে তখন আমি একটু একটু করে স্টারডাম পেতে শুরু করেছি। আপনারা পেপারে যেমনটা লিখেছিলেন সেই সময় আমার সাথে সোনিয়ার সম্পর্ক নেই, সেটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, আমার সাথে ওর ভালোবাসার সম্পর্ক ছিল, এটা ঠিক। কিন্তু সেই ভালোবাসাটা একজন সহ অভিনেত্রী আর একজন শুভাকাঙ্ক্ষী আর একজন খুব ভালো বন্ধুর প্রতি যতটা থাকা উচিত তার চেয়ে বেশি নয়। আর মার্টিনকেও আমি খুব স্নেহ করতাম। ওদের সাথে আমার আলাপ হয়েছিল সে সময় একটা মেগা সিরিয়াল করতে গিয়ে। ইয়ারটা 2008 কি 9 হবে, আমার ঠিক এক্স্যাক্টলি মনে পড়ছে না। হ্যাঁ, আমি সেই সময় ধারাবাহিকে অভিনয় করতাম। সোনিয়া আমার অপোজিটে ছিল, যদিও আমার মনে হয় যে এগুলো সবটাই আপনারা জানেন। তবু আমার দিক থেকে আমি পুরোটা বলছি, তখনও বলেছি আর এখনও সেই একই কথা বলছি। এনিওয়ে, মেয়েটিকে দেখে আমার খুবই ভালো লেগেছিল, কারণ মেয়েটি প্রচণ্ড পরিশ্রমী আর আমি হার্ডওয়ার্কিং লোকেদের খুব পছন্দ করি। ও যে বাঙালি ছিল না সেটা ইউনিটের কেউ বুঝতেই পারত না, আর দর্শকরা কি করে বুঝবে? শুটিং করাকালীন বিনীত বলে ছেলেটা মাঝে মাঝে আসতো, আমরা ওকেই জানতাম। পরে ওই আমাদের সাথে মার্টিনের পরিচয় করিয়ে দেয়। বেশ অবাকই হয়েছিলাম।
মার্টিন ছেলেটা ভালো, ওর বাবাও খুব গণ্যমান্য লোক। আমরা তিনজন অনেকবারই ক্যাফেতে গেছি, ইভেন রেস্টুরেন্টে ডিনার করেছি। সোনিয়া ওয়াজ হ্যাপি ব্যাক দেন। আর মার্টিন ওকে খুব আগলে আগলে রাখত। আর তারপর তো এত কিছু ঘটে গেল। আমার বিনীত ছেলেটাকে খুব একটা সুবিধার কোনোদিনই লাগেনি, বুঝলেন? আই রিমেম্বার হিজ আইজ, ওর চোখগুলো ফেরোশাস। আপনি ওরা কোথায় আছে আর আমি কিছুই এখন জানি না। আর ওই ঘটনার পর ওদের সাথে আমার কোনো রকম যোগাযোগ হয়নি। আমার দিক থেকেও চেষ্টা হয়নি বলতে পারেন। ফিল গিল্টি ফর দ্যাট। কিন্তু আমি তখন নিজের ক্যারিয়ার নিয়ে বেশি কনসার্ন ছিলাম। আপনারা আমার কাছে বন্ধুর সম্বন্ধে জানতে এসেছিলেন, তাই এত কিছু বললাম। কিন্তু আপনারা তো আমার সম্পর্কে জানেন আমার কতটা বিজি স্কেডিউল। আমি উঠলাম, আর আপনারা প্লিজ কিছু খেয়ে যাবেন। নমস্কার। আমাদের কোনো রকম প্রশ্ন করার সুযোগ না দিয়ে অভিনেতা প্রস্থান করলেন। আমরা স্টাডি করে সোনিয়ার প্রতি অভিনেতার যে কিছু একটা ছিল সেটা জেনে নিলাম। আমরা রাজপ্রাসাদের মতন বাড়ি ছেড়ে বেরিয়ে এলাম। বাইরে তখন সন্ধে পেরিয়ে রাত নামতে শুরু করেছে। আমার মনে তখন অদ্ভুত এক অনুভূতি, যা মুখে বোঝানো শক্ত। এত বড় একজন স্টার, তার জীবনেও কত টুকরো টুকরো ঘটনা। এখন এই ঘটনাগুলোকে অত উপর থেকে দেখলে টুকরো টুকরোই মনে হয়। আমরা যদি এটাকে মার্ডার হিসেবে কনসিডার করি, তবে আমরা সাসপেক্ট লিস্টে কাদের কাদের রাখতে পারবো? ফর অবভিয়াস রিজন, একে থাকবে মার্টিন এবং দুইয়ে আমাদের মক্কেল। এরপর প্রথম নাম অনিরুদ্ধ চ্যাটার্জি। এই গ্ল্যামারের দুনিয়ায় সবাই মুখোশ পরে থাকে, ভদ্রলোকের একটা মুখোশ আছে। এত কিছু ঘটার পরও ভদ্রলোক নিজের ইমেজ ক্লিন রেখেছেন। তা তুই কি ওকে সাসপেক্ট লিস্টে রাখছিস? দেখ, ওনার যে সোনিয়ার প্রতি অন্য কিছু ছিল না, সেটা আমি বিশ্বাস করি না। সোনিয়ার প্রসঙ্গে বলার সময় লোকটা চোখের দিকে তাকালে বুঝতে পারতিস দেয়ার ওয়াজ সামথিং। এখানে কিন্তু ব্যাপারটা চতুষ্কোণ হয়ে যাচ্ছে। অনেক প্রশ্নই ওখানে করা যেত। উনি বিনীতকে পরোক্ষভাবে খল সাজাতে চাইলেন। ওকে ফেরোশিয়াস বললেন কেন? খুনটা তো বিনীতেরই হয়েছে, আর তার এমন মনে হওয়ার পেছনে কারণটাই বা কি? কিন্তু তুই একটা জিনিস লক্ষ্য করে দেখেছিস, প্রত্যেকটা ক্লু আমাদের একটা দিকে আইডিয়া করছে। সিকিউরিটি নয় মিথ্যে বয়ান দিয়েছিল, নয় অর্ধসত্য। এমনটা কেন মনে হচ্ছে? প্রথম কথা, গাড়ির ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছে না। একটা গাড়ি, লাইসেন্সড গাড়ি, রাতারাতি উধাও হয়ে গেল। গার্ড সবটা দেখলো, কিন্তু না গাড়িটা না এটা। তবে এখানেও দুটো ব্যাপার। এক, গার্ড বেঁচে নেই, আমি 100% নিশ্চিত তাকে খুন করা হয়েছে। তার মানে গার্ড যদি খুন হয়, তবে তাকে যে খুন করেছে সে কে, মাথাটা কে? আচ্ছা, এমনটা তো নয় যে কেউ বা কারা বিনীতের হয়ে বদলা নিচ্ছে, তারাই গার্ডকে মেরেছে। হতে পারে, কিন্তু একজন সিকিউরিটি গার্ডের রাতারাতি বড়লোক হওয়ার ব্যাপারটাও, গার্ডের একটা অনেক বড় ভূমিকা আছে এই গল্পে। আরও কোনো একটা দিক আছে। তবে আমার একটা জিনিস মোটামুটিভাবে ক্লিয়ার, যে আমাদের গল্পের মুখ্য চরিত্রের একজনই জীবিত। বলাটা খুব কঠিন। পরের দিন একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেল। আমার অফিসে জানাজানি হয়ে গেল আমি এই কেসটা নিয়ে কিছু একটা করছি। ক্রেডিট গোস টু অনিলাভবাবু। কিন্তু আমাদের বস এতে চটলেন না। উল্টে তিনি আমাকে এনকারেজ করলেন কাজটা নিয়ে এগোতে। তবে মুশকিল হলো, এই কাজে আমার সত্যি করে এক অ্যাসিস্ট্যান্ট এসে জুটল, মিতুল সেন। মেয়েটি নিউ জয়নি, 25 বছরের বেশি বয়স নয়। এমনিতে খুব কথা বলে, কিন্তু কাজের সময় বেশ সিরিয়াস, সিনসিয়ারও বলা যায়। বস বললেন আমার সাথে কাজ করলে ওর অভিজ্ঞতা হবে, তাছাড়া অনেক কিছু শিখতেও পারবে। আমার বিপদ আবার অন্যদিকে। সোনিয়া দেবী বরাবর থ্রেট করছেন, কেউ যেন না জানে। এসব কথা ইন্দ্রজিৎকে বলাতে সে একেবারেই বিচলিত হল না, শুধু বলল যা হবে দেখা যাবে। পরের দিন মিতুলকে নিয়ে গেলাম ইন্দ্রর ফ্ল্যাটে। হাই, আমি মিতুল সেন। হ্যালো, আমি ইন্দ্রজিৎ সোম। এবার ফাইনালি 3 মাস্কেটিয়ার্স হলাম আমরা।
তা বলতে পারেন। আপনি তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট আদিত্য সোমের ছেলে, তাই তো? মনে মনে ভাবলাম, এই রে, কেলেঙ্কারি করেছে। প্রত্যুত্তরে ইন্দ্রজিৎ বলল, চা নেবেন না কফি? বেশ কিছুক্ষণ আলাপ পর্ব চলল। তারপর ইন্দ্রজিৎ বলল, বিনীতের সম্পর্কে জেনেছি এই ঘটনার পর তার পরিবার, মা, বাবা, বোন জয়পুর ফিরে যায় তাদের নিজেদের বাড়ি। আমি ওদের নাম্বার জোগাড় করি, কিন্তু ওই নাম্বারগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই। আমাদের অনেক লিমিটেশন আছে। আমরা জয়পুরে গিয়ে ওদের সাথে কথা বলতে পারবো না। কোনো সোর্স লাগিয়ে জানতে চাইলে আরও বেশি করে জানাজানি হয়ে যাবে এবং মিডিয়াতে আমাদের নিয়ে চর্চা শুরু হবে। অলরেডি অনেক জানাজানি হয়ে গেছে, আর চাই না। তবে বিনীতের সম্পর্কে আরও জানলাম। শেষেও একটা কেস নিয়ে রিপোর্ট করেছিল, একটা স্মাগলিং কেস। কি করে দেশের অ্যাসেটস বাইরে পাচার হচ্ছে, এই প্রজেক্ট নিয়ে ও এখানে আসে। একটা ইন্টারভিউ সেশনে তাদের অফিসেই সিনিয়রের সাথে আলাপ হয় তার। ঘটনা ঘটার কিছুদিন পর বিনীতের সিলেরি গাঁও যাওয়ার কথা ছিল। সিকিম বর্ডার? হ্যাঁ। তুই জানলি কিভাবে এত কিছু? সবটাই ইন্টারনেট থেকে। পুলিশ জানতে পেরেছিল সিলেরি গাঁওয়ের একটি হোমস্টে বুকিং করেছিল বিনীত ফোনের মাধ্যমে। আমার মন বলছে ওখানে কিছু একটা আছে, কিছু একটা পাবো। জয়পুর না যেতে পারলেও সিকিম বর্ডার পর্যন্ত আমাদের আওতায় আছে। আর কিছু না পাই, দুদিনের ব্রেক তো হয়ে যাবে। তাহলে আমরা পাহাড় যাব? তেমনটা তো আমি বলিনি। আমি আর সৌরভ যাব, তুমি না। মিতুল যেন একটু বিমর্ষ হয়ে পড়ল। আরে ব্যাগ গুছিয়ে নাও মিতুল, আমরা পরশু রওনা হব। ঠান্ডা জামা কাপড় নেবে বেশি করে। আর শোন সৌরভ, গাড়ি, ট্রেন, হোটেল সবকিছু জিম্মা তোর। তোরা সাংবাদিকরা অনেক কিছু পারিস, যেটা আমরা। কথা শেষ হলো না, তার আগেই ঝমঝমিয়ে কাঁচ ভাঙার শব্দ। আমার কান ঘেঁষে কি একটা বেরিয়ে গেল। পাথরের গায়ে মোড়ানো একটা কাগজ। জানলার কাছে গিয়ে দেখলাম একটা বাইক দ্রুত মিলিয়ে গেল। এ তো পুরো সিনেমা রে। আমি কাগজটা কুড়িয়ে নিলাম। তাতে বড় বড় করে লেখা, এখনো সময় আছে, পিছিয়ে যান। আগুনে হাত দিলে হাত কিন্তু পুড়বে। পাহাড়ে গেলে এরকম ঢিল কিন্তু মাথায় পড়বে, বলা যায় না, খাত থেকেও ফেলে দিতে পারে। তুমি ইন্ডিপেন্ডেন্ট ইয়াং একটি মেয়ে, তোমার একটা আস্ত জীবন, কেরিয়ার পড়ে আছে। তুমি কেন এতটা ঝুঁকি নেবে? ইন্ডিপেন্ডেন্ট ইয়াং মেয়েটি সিদ্ধান্ত নিয়েছে সে যাবেই, বুঝেছ? মাঝে দুদিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। তেমন কিছু উল্লেখযোগ্য আর ঘটল না। কেবল ইন্দ্রজিৎ একবার সোনিয়াকে মেল করে কেসের প্রোগ্রেশন সম্বন্ধে জানিয়ে দিল। 3 দিন পর সকালে আমরা নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছলাম। আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। 3 জন গিয়ে উঠলাম গাড়িতে। দাজু ভাই, এখান থেকে কতক্ষণ লাগে তাও? এই আগে 4 ঘন্টার মতন লাগবে স্যার। মিতুলকে দেখে মনে হলো সে খুবই এক্সাইটেড। এর আগে তেমনভাবে সে পাহাড় ঘোরেনি। গাড়িতে যেতে যেতে অনেক রকম প্রশ্ন সে করল। আমাদের গাড়ি পাহাড়ের বাঁক দিয়ে উঠতে শুরু করল। কিছুক্ষণ যাওয়ার পর একটা ব্যাপারে মনটা খচখচ করতে লাগলো। মনে হতে লাগলো একটা গাড়ি আমাদের ফলো করছে। এমনটা মনে হতো না, কারণ ট্যুরিস্ট ডেস্টিনেশন, এই রাস্তা দিয়ে অনেক গাড়ি যায়। কিন্তু সন্দেহটা হলো আমরা যেখানে যেখানে যখন যখন কোনো কারণে থামছি, তখনই ওই গাড়িটাও থামছে। গাড়িটা যে দূরত্ব বজায় রেখে চলছে, তাতে ভেতরে কে বা কারা আছে তা বোঝা যায় না। জানি না ইন্দ্রজিৎ লক্ষ্য করেছে কিনা, কিন্তু আমি আর কিছু বললাম না। আমরা যখন এসে পৌঁছলাম তখন 11টা বেজে গেছে। এখানে এসে দেখলাম এই শীতকালেও খুব একটা ঠান্ডাও লাগছে না। প্রথম দিকে একটু গরম গরমই লাগছিল। এখানে আসার পর সেই গাড়িটা আর দেখতে পাইনি। আমাদের হোমস্টের লোকেরা আমাদের আপ্যায়ন করে ভেতরে নিয়ে গেল। আমরা 3 জন 3টে ঘর নিয়েছিলাম। প্রত্যেকে ঘরে গিয়ে মুখ হাত পা ধুয়ে বেরিয়ে এলাম। দুপুরে হোমস্টের মালিক নিজে রান্না করে খাওয়ালো রায়গঞ্জের তুলাই পাঞ্চি চালের ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, ডিমের অমলেট। খিদেও পেয়ে গেছিল। প্রতিটা খাবার অমৃত মনে হলো। রান্নাও ছিল জবরদস্ত। খাওয়া দাওয়া সেরে আমরা ইন্দ্রর রুমে গিয়ে বসলাম। মিতুল বলল একবার ঘুরে আসবে। একা মেয়েটাকে ছাড়তে মন চাইছিল না,
কিন্তু ইন্দ্রজিৎ বলল কিছু হবে না, যেতে দিতে। মিতুলকে আমার বড় চেনা চেনা লাগে, কোথায় যেন দেখেছি। মেয়েটা বড় মিষ্টি। সে কি রে, কথা বলবো নাকি? দেখ, একটা সেলিব্রিটি তার বাগদত্তের হাতে তার প্রণয়ী খুন হয়, অর্থাৎ ত্রিকোণ প্রেমের একটা অ্যাঙ্গেল রয়েছে। এটা আমাদের বেসিক ধারণা হয় আনটিল উই মিট মিস্টার চ্যাটার্জি। এর মধ্যে চলে আসে চতুর্থ কোণ। আসল মোটিভ কি তার উত্তর খুঁজতে আমরা বেরিয়ে পড়লাম দুজন, আর আমাদের জটায়ু হয়ে জুটলেন মিতুল দেবী। আর এসব চলতে চলতে আমরা পৌঁছে গেলাম পাহাড়ে। একটা ত্রিকোণ বা চতুষ্কোণ প্রেমের পাতি গল্প এটা হতে পারে, ট্র্যাজেডি আর কি। এর সাথে দূর দূরান্ত অবধি পাহাড়, সিকিম, স্মাগলিং এর কোনো কানেকশন না থাকতে পারে, তবুও চলে এলাম। জানি না ঠিক পথে এগোচ্ছি কিনা, জানি না কাল কিভাবে এগোবো। লিটারালি হ্যাভ নো আইডিয়া। আমি প্রফেশনাল নই এই ফিল্ডে, অনেক লিমিটেশন আছে। তুই আছিস বলে তাও এতটা এগোতে পারছি। এই তাই বলে মিতুলের সাথে জটায়ুর কম্প্যারিজন? বিকেলের দিকে বেশ ঠান্ডা পড়ল। আমরা ভালো করে শীতের পোশাক চাপিয়ে বেরোলাম। এখানে বিশেষ কোনো যাওয়ার জায়গা নেই। খুব সুন্দর একটা গ্রাম, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। দূরে পাহাড়ের ওপর বৌদ্ধ একটা শিব মন্দির আছে, যেটা আমরা পরের দিন যাব বলে স্থির করলাম। কিছুটা এগোলে গ্রামের শেষ প্রান্তে একটা মাঠ আছে। আমরা হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে পৌঁছলাম। কুয়াশা আস্তে আস্তে গাঢ় হয়ে জমতে থাকলো মাঠের ওপর। বেশ শীত শীত করতে শুরু করলো। এই এই এখানে মোবাইলের টাওয়ারটা পাওয়া গেছে। মোবাইলে একটা নাম্বার ডায়াল করে বাড়িতে ফোন করে আমাদের থেকে কয়েক পা দূরে গিয়ে কথা বলতে শুরু করলো। হঠাৎ বিকট এক শব্দ, বন্দুকের একটা শব্দ। পাহাড় যেন একবার কেঁপে উঠল। তারপর আবার একটা শব্দ, আবার তীব্র একটা আর্তনাদ। খুব কাছ থেকে আসছে শব্দগুলো। মিতুল কখন আমাদের পাশে এসে দাঁড়িয়েছে টের পাইনি। আস্তে আস্তে নিজেদের রেশ কেটে শব্দগুলো হাওয়ায় মিলিয়ে গেল। দেখে মনে হলো মিতুল বেশ ভয় পেয়েছে। শুধু মিতুল কেন, আমি, ইন্দ্রজিৎ, আমরা সবাই। এখানে আর এক মুহূর্তও নয়, দ্রুত চলো। আমরা হাঁটতে শুরু করলাম হোমস্টের দিকে। রাস্তায় কোনো লোক নেই। রাত এসে এক কালো চাদর বিছিয়ে দিয়ে গেছে পাহাড়ের কোলে। তার দোসর এখন কুয়াশা। যেতে যেতে একটা লোক আমাদের পাশ কাটিয়ে চলে গেল। রাস্তায় হালকা আলোতে স্পষ্ট বুঝতে পারলাম লোকটা আর কেউ নয়, সেই মাস্ক পরা আগন্তুক। পরের দিন সকালে খবর পেলাম যে মাঠে আমরা গিয়েছিলাম সেখানে একটা লাশ পাওয়া গিয়েছে। হোমস্টের মালিক আমাদের জানালেন এটা ভাল্লুকের কাজ, আর রাতে আমাদের বেরোতে নিষেধ করলেন। কিন্তু শেষে যে কথাটা বললেন তাতে আমি অন্তত নিশ্চিত হলাম লোকটা আমাদের ধাওয়া করেই এসেছিল। লোকটা লাশের পাশে পাওয়া গেছে একটা পিস্তল। আমরা রাতের খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। যাওয়ার আগে মিতুল বলল, তবে একটা কথা বলি, এমন অ্যাডভেঞ্চার জীবনে করব ভাবিনি। বেশ থ্রিলিং লাগছে, কি বলো? হুহ, মেয়েটা সাহস আছে বলতে হবে। বেশ কিছুটা রাতে ইন্দ্রজিৎ আমাকে ওর ঘরে ফোন করে ডাকল। যাওয়ার সময় দূরে কোথার থেকে কোনো এক অচেনা পশুর ডাক কানে এলো। একটা নিশাচর পাখি উড়ে কুয়াশার মধ্যে হারিয়ে গেল। পরের দিন ভোরে আমরা একটা ছোট্ট ট্রেকিং করে পৌঁছে গেলাম ইছেগাঁও। খুব সুন্দর একটা গ্রাম, চারিদিকে ফুলের বাগান। আমাদের গাইড বলল এখানেও ভাল্লুকের উৎপাত আছে। বছরে একজন দুজন ভাল্লুকের শিকার হয়, আর একটা দুটো ভাল্লুক মানুষেরও শিকার করে। বছর বছর ধরে এই হিংস্র সহাবস্থান চলছে। ট্রেকিং রুট বেশ ছোট হলেও রাস্তা ভালো না, দুপা একসাথে রাখা যায় না। একদিকে বেশ গভীর খাদ, আর একদিকে পাহাড়ের গা বেয়ে উঠে গেছে গভীর জঙ্গল। ইছেগাঁও গিয়ে আমরা দুধ চা আর চিপস খেলাম। ধীরে ধীরে রোদ এসে নিজের জায়গা করে নিয়েছে কুয়াশা ঘেরা পাহাড়ে, আর সেখান থেকেই আমরা দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘা। কি অপরূপ সে দৃশ্য! আমি আগেও অনেকবার দেখেছি, ইন্দ্রজিৎও দেখেছে বেশ কয়েকবার, কিন্তু মিতুল প্রথমবার দেখল। মুগ্ধ চোখে হাঁ করে সে দেখছে। সত্যি, যারা প্রথমবার কাঞ্চনজঙ্ঘা দেখে
নিজের চোখে তাদের অনুভূতিটা অন্য রকমেরই হয়। এই অনুভূতি এক জীবনে ঠিক একবারের জন্যই হয়। আমরা ফিরে এলাম নিজেদের হোমস্টেতে। আজ থেকেই কাজে লেগে পড়লাম আমরা। যে হোমস্টে বুক করেছিল বিনীত, সেখানে গিয়ে হাজির হলাম। প্রত্যাশা মতোই তারা আমাদের কিছু জানাতে পারল না। হোমস্টেটার অস্তিত্ব যে 10 বছর পরেও আছে সেটা দেখে ভালো লাগলো। কি মনে হওয়ায় ইন্দ্রজিৎ বিনীতের ছবি বের করে হোমস্টে আর তার আশেপাশে খোঁজ খবর করতে শুরু করলো। এতেও বিশেষ কোনো ফল হলো না। আমরা ঠিক করলাম ফিরে আসব। আসার পথে একজন বৃদ্ধ পেছন থেকে আমাদের ডাকলো। আমরা এগিয়ে গেলাম। বৃদ্ধ ছবিটা আবার দেখাতে বলল। দেখাতেই সে বলল একে সে দেখেছে। তার বাড়িতে বেশ কয়েকবার এসেছিল আয়ুর্বেদিক ওষুধ নিতে। বৃদ্ধ নিজেকে চিকিৎসক হিসেবে পরিচয় দেয়। আমরা বললাম 10 বছর আগের ঘটনাটা এত পরিষ্কার কি করে মনে থাকতে পারে। বৃদ্ধ অবাক, নিজেও অবাক হল। সে যেন মানতেই চাইল না 10 বছর হয়ে গেছে। বৃদ্ধ বলল ছেলেটি যখন আসতো মাঝে মাঝে একটা জায়গায় যেত। প্রথম দিকে বৃদ্ধই তাকে দেখিয়ে নিয়ে যেত। জায়গাটা কোথায় জানতে চাওয়ায় বৃদ্ধ পরের দিন ভোরে মাঠের কাছে আসতে বলল। কিসের ওষুধ জানতে চাওয়ায় বলল অনেক রকম। আর মাঝে শুধু কালকের দিন, তার পরের দিনই আমরা এখান থেকে রওনা হব। সন্ধেবেলায় আমাদের হোমস্টেতে বনফায়ারের বন্দোবস্ত করা হলো। নিজের হাতে বারবিকিউ বানালেন মালিক। তার ওয়াইফ রাতে খাবারের নান আর ডিমের কারি বানিয়েছিলেন। তাদের নিজেদের একটি কুকুর আছে। কুকুরটিও বেশ মিষ্টি। ওর নাম চাঁপা। আকাশে তারা জ্বলজ্বল করছে। এই তারার আলোর সাথে মিশেছে দূর পাহাড়ের গায়ে এই বাড়িগুলোর আলো। আলাদা করা কঠিন কোনটা আকাশের গায়ে জ্বলছে আর কোনটা পাহাড়ের গায়ে। দূরে কেউ একটা নেপালি অজানা সুরে বেশ সুর করে কিছু গাইছে। এদিকে মিতুলও তার মিষ্টি গলায় গুনগুন করছে। অনন্তকাল ধরে এরকম কত রাত আসে, কত রাত যায়। এরকম সুন্দর রাত কি বারবার ফিরে আসে? এটা ভাবতে অবাক লাগছে আমরা আজ এই জায়গায়, এই মুক্ত আকাশের নিচে একটা খুনের তদন্ত করতে এসেছি। এই রাতের মায়ায় যখন নিজেকে হারিয়ে ফেলেছিলাম এক গভীর সমুদ্রে, তখনই বেরসিক ইন্দ্রর প্রশ্নে সবটা ভণ্ডুল হয়ে গেল। বৃদ্ধের দুর্বল স্মৃতিকে কি তোদের ভরসা হয়? আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম। আচ্ছা, এটা কি একটা ট্র্যাপ হতে পারে না আমাদের জন্য? হতে তো পারেই। আমাদের উপর অ্যাটাক করার চেষ্টা ওরা চালিয়ে যাচ্ছে সেই প্রথম দিন থেকেই। ম্যাডামের লোক আমাদের বাঁচিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস জানো, যত এই ধরনের অ্যাটাক হবে নিশ্চিত আমরা ঠিক পথে এগোচ্ছি। শোন, কালকে আমরা যতটা সম্ভব ভোরে বেরোবো। আর কাল তোকে যেটা বললাম সেটা মনে আছে তো? আছে। মিতুল, নিজেকে শান্ত রেখো। কাল যে কোনো রকমের আক্রমণ আমাদের উপর হতে পারে। যদি না চাও তবে যেও না। জানি তুমি মানবে না, তবুও। আচ্ছা শোন, কাল কখন সময় হবে জানি না, তাই আর ভবিষ্যতে কোনোদিনও সময় হবে কিনা তাও জানি না। কাল প্রথমে একবার বৌদ্ধ মন্দিরটা ঘুরে আসবো। রাতে ঘুম আসতে চায় না। কাল কি হবে সেই একটা টেনশন। হতে পারে কাল কিছুই হবে, হতে পারে ওই বৃদ্ধ আমাদের সত্যিই পথ দেখিয়ে নিয়ে যাবেন। তবে একটা বিষয়, কেউ বা কারা আমাদের উপর নজর রেখে চলেছে। এই পাহাড়ের কোথাও তাদের মাস্টারের প্রাণ ভোমরা লুকিয়ে আছে। কাল যদি বৃদ্ধ আমাদের সেই পথ দেখিয়ে নিয়ে যায়, তাহলে তারা ছেড়ে দেবে না নিশ্চিত। একটা ব্যাপার কিছুতেই মাথায় ঢুকছে না, এইসবের সাথে কি সম্পর্ক বিনীত রানা মার্ডার কেসের? কি সম্পর্ক সোনিয়া গঞ্জালেসের, মার্টিন ডিসুজার? দুজন গোয়ান অরিজিন, কর্মসূত্রে তারা কলকাতা নিবাসী, একজন রাজস্থানী। এদের সাথে এত দূরে উত্তরবঙ্গের এক পাহাড় ঘেরা গ্রামের একটা জায়গার কি সম্পর্ক থাকতে পারে? ইন্দ্রজিৎ যে ব্যাপারটা আগের দিন ডেকে বলল, সেটা শুনেও বেশ আশ্চর্য হলাম। বিশ্বাস যে এখনো হচ্ছে এমনটা নয়। জানি না কাল কি হবে, জানি না কলকাতা ফিরতে পারবো কিনা, জানি না আদেও কাল কিছু হবে কিনা। দূরে আবার সেই পশুর ডাক কানে আসলো। মাঝে মাঝে কাঠের বাড়িগুলোতে হাওয়া ধাক্কা মেরে যায়, তার শব্দও কানে আসে। জানলা দিয়ে দূরে পাহাড়ের গায়ে আলোগুলো জ্বলতে দেখা যায়।
আলোগুলো দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি টের পাইনি। রাতে স্বপ্ন দেখলাম আমি আর ইন্দ্রজিৎ হাত বাঁধা আর মুখ বাঁধা অবস্থায় একটা বনফায়ারের আগুনের সামনে বসে আছি, আর আমাদের ঘিরে দাঁড়িয়ে রয়েছে টলিউডের তাবড় তাবড় সব অভিনেতা আর অভিনেত্রী। প্রত্যেকের চোখে কালো চশমা। সামনে দাঁড়িয়ে রয়েছে স্বয়ং সোনিয়া। তিনি হাসলেন, তারপর খিলখিল করে বাকিরাও হেসে উঠল। তারা একটু একটু করে আমাদের দিকে এগিয়ে আসছে। দরজা ঠকঠক শব্দে ঘুম ভাঙল। কে ধীর গলায় আমার নাম ধরে ডাকছে। দরজা খুলে দেখি ইন্দ্রজিৎ। এরা তখনও যাওয়ার কথা ভেবে উঠতে পারেনি। দরজা খোলার সাথে সাথে কাঁপুনি ধরানো শীত ঘরে এসে প্রবেশ করল। রেডি হয়ে নে, সময় নেই। আমাকে ডেকে মিতুলকেও ডাকলো ইন্দ্রজিৎ। মালিককে বলা ছিল। আমরা দরজায় তালা দিয়ে বেরিয়ে গেলাম। সময় দেখলাম 3:45। সবাই শীতের প্রপার পোশাক পরেই বেরিয়েছি। যাওয়ার পথে বৌদ্ধ শিব মন্দিরে আমরা প্রথমে এসে পৌঁছলাম। পাহাড়ের ওপর কিছুটা উঠতে হলো আমাদের। হাতে মোবাইলের ফ্ল্যাশ জেলে উঠতে বেশি সমস্যা হয়নি। তার উপর ভাল্লুকের ভয় আর গুন্ডাদের ভয় একসাথে এসে চেপে ধরেছে। তখনও জানতাম না ভয় পাওয়ার মতন এর থেকেও বেশি কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই শিব মন্দির আমাদের শিব মন্দিরের থেকে আলাদা। অত ভোরে মন্দির খোলা থাকে সেটা ইন্দ্রজিৎ আগের দিনই জেনেছিল। মন্দিরের গায়ে গায়ে অনেক বৌদ্ধ দেবদেবীর ছবি। ইন্দ্র বলল, বৌদ্ধতন্ত্র অর্থাৎ বজ্রযান শাখার অন্যতম উৎপত্তি স্থল হল এই সিলেরিগাঁও। একজন বৌদ্ধ লামা আমাদের দিকে এগিয়ে আমাদের ভেতরে যেতে বলল। লামার স্বাস্থ্য প্রচণ্ড সুন্দর। লাল পোশাকে তাকে রাজপুত্র থেকে কম কিছু লাগছে না। মন্দিরে ঠাকুর দেখলাম। এই শিব আমাদের চেনা শিবই, কিন্তু কোথাও গিয়ে মূর্তির মধ্যে পাহাড়ি ছোঁয়া এসে লেগেছে। দূরে এক সুরে কোনো একটা মন্ত্র ভেসে আসছে। হালকা ধূপের গন্ধ আসছে। সেই গন্ধে রয়েছে মাদকতা। মন্দির থেকে বেরিয়ে এসে দেখি এক বৃদ্ধা সন্ন্যাসিনী মন্দিরের বাইরে কি এক তরল ছেটাতে ছেটাতে তার দুর্বোধ্য কি এক মন্ত্র বলতে বলতে মন্দিরের চারপাশে ঘুরছে। দূরে পূর্ব দিকে সূর্য নিজের আসার খবর পাঠিয়ে দিয়েছে। আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। শোন, তোরা ঠান্ডা মাথায় থাকবি। মনে রাখবি, আমাদের কেউ কিচ্ছুই করতে পারবে না। আমরা আব্বাস রাজার মতো ক্রিমিনালকে জব্দ করেছি। এই ঘটনার মূল চক্রী আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি মিতুল, টেনশন হচ্ছে? মিতুল কিছু একটা চিন্তা করছিল। হুঁশ ফিরতেই সে কিছুটা চমকে উঠে বলল, হ্যাঁ হ্যাঁ, তা একটু একটু হচ্ছে। কোনো চিন্তা নয়, ওদের কাছে অস্ত্র আছে। ওরা যদি আক্রমণ করে, যা আমার দৃঢ় বিশ্বাস করবে, আমরা বাহু বলে ওদের হারাতে পারবো না। আমরা হারালে ওদের বুদ্ধি বলে হারাবো। সৌরভ, মনে আছে তো কি বলেছিলাম? হ্যাঁ। আমরা ধীরে ধীরে মাঠের দিকে এগোচ্ছি। এখনো বেশ অন্ধকার চারিদিকে। রাস্তার আলোগুলো এখনো ঢেকে আছে কুয়াশার ঘন সাদা জালিকা। অবশেষে আমরা মাঠের কাছে এসে পৌঁছলাম। আমরা আশেপাশে কাউকে দেখতে পেলাম না। কুয়াশার ঘন চাদর ভেদ করে ফোনের ফ্ল্যাশ যত দূর যায় তাতে দিয়ে আমরা কিছুই দেখতে পেলাম না। হঠাৎ পায়ে শক্ত কিছু ঠেকতেই নিচু হয়ে দেখি একটা বডি। সেই কালো মাস্ক পরা আগন্তুক। আচমকা ঢং করে একটা শব্দ হলো। পেছনে ফিরতেই মাথায় একটা জোরালো আঘাত। আর কিছু মনে নেই। কতক্ষণ বেহুশ অবস্থায় ছিলাম জানি না। জ্ঞান ফিরতেই মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করি। হাত পা বেঁধে রেখেছে। সামনে ইন্দ্র তাকিয়ে আছে আমার দিকে, তারও হাত পা বাঁধা। কোথায় আমরা? যেখান থেকে চক্র চলে। মানে? বেঁচে ফিরলে সবটা বলবো। আমাদের বদ্ধ ঘরে একটা হলুদ রঙের আলো জ্বলছে। সেই আলোতে কাছে থাকা মানুষকে অনায়াসে দেখা গেলেও ঘরের অন্য কিছু দেখা যায় না। এদিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে। হঠাৎ বাইরে একটা পায়ের শব্দ আমাদের দিকে এগিয়ে আসছে। হলুদ আলোতে আমাদের সামনে এসে দাঁড়ালো যেই মূর্তি,
তাকে চিনতে বিন্দু মাত্র সমস্যা হলো না। জ্ঞান ফিরেছে তাহলে? মিতুল? ও হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, আমার চরিত্রের নামটা তো মিতুল। ভুলে গেছিলাম আসলে, সরি সরি। আসল নাম কি জাহানারা? আরে আরে, এইটুকু সময় জেনে গেলে? তা এটা কি তোমার এই বুদ্ধিমান বন্ধুটা বলল? ইস, ঠিক সময়ে যদি একটু বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারতো, তোমাদের আজ এই দশা হতো না। অবশ্য তোমাদের তো মরতেই হতো, আমার হাতেই মরতে হতো, কিন্তু এত তাড়াতাড়ি তো খুব খারাপ হলো। একটা টুল এগিয়ে আমাদের সামনে এসে বসলো মিতুল, হাতে একটা পিস্তল। ঠিকই চিনেছিস, এটা তোরই পিস্তল? এসব খেলনা নিয়ে ঘুরে বেড়াস সালা। আচ্ছা, আমাকে একটা কথা বল, তোদের কি অবস্থা করব বলতো? যা সোনিয়ার সাথে করেছি, নাকি তোদের দগ্ধে দগ্ধে মারবো? সোনিয়া মানে? এখন তো মানে ঠানে বোঝাতে পারছি না বস, হেব্বি শীত করছে। শুনুন জাহান্নাম দেবী, সরি সরি সরি, জাহানারা দেবী, আপনাকে একটু বুদ্ধি দিই। আমি যে একজন শিল্পপতির ছেলে সেটা তো আপনি জানেন। আমার কিডন্যাপের খবরটা ছড়িয়ে দিন। আমাকে বন্দর থেকে আপনার বাবা মানে আব্বাস রাজাকে ছেড়ে দিতে বলুন। আমার কিডন্যাপের খবর শুনে সরকার নিশ্চয় চুপ থাকবে না, আর আমার বাবা ছেড়ে দেবেও না। তোমার এই চালাকি না অন্য কোথাও গিয়ে দেখাও চাঁদু। হিন্দি সিনেমা জানো, তোমাকে বন্ধক রাখলাম আর ওরা ধেই ধেই করে আব্বুকে ছেড়ে দিল। আজ আমার হাতেই মরবি তোরা দুটো, মেরে খাদের জঙ্গলে লাশ ফেলে আসবো। ভাল্লুকে খেয়ে যাবে, চিহ্নও পাওয়া যাবে না। তোরা বরং এক কাজ কর, কাউন্টডাউন শুরু কর, আমি আসছি। পৃথিবী সত্যিই গোল, তবে কি বলতো, এমন কিছু হতে পারে সেই আশঙ্কা আমি করেছিলাম। ভাই, তাহলে এই শেষ। আমাদের এন্ডিংটা হয়তো অন্যরকম হতে পারত। একটু মিস্টেক করে ফেললাম রে, ছোট্ট একটা মিস্টেক। চল চল, তোদের এখানে মারবো না, আমাদের এই পবিত্র ঘর অপবিত্র করব না, বাইরে চল। আমাদের তুলে দাঁড় করালো দুটো সন্ডা মার্কা লোক। আমাকে হাত দিয়ে আলতো করে ঠেলে মিতুল বলল, আরে সাবাস, পকেটে আবার পেপার স্প্রে নিয়ে ঘোরা হচ্ছিল, দারুণ তো। আমাদের বাইরে নিয়ে আসা হলো। বাইরে তখন সূর্যের আলো সবে ফুটেছে। জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। আমাদের হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। সতর্ক করা হয়েছে যদি একটুও কিছু এদিক ওদিক হয় তাহলে একদম স্পটে গুলি করা হবে। জঙ্গলের দিকে হাঁটছি আমরা। তখনও বেশ ঠান্ডা লাগছে। পায়ে কাঁটা কাটা গাছগুল্ম এসে লাগছে। বেশ জ্বলে উঠছে জায়গাগুলো। মাথা তখনও টনটন করছে। আমাকে ইন্দ্র মিতুলের ব্যাপারে বলেছিল সেই দিন, তার ঘরে একা ডেকে। প্রথমটা বিশ্বাস করতে পারিনি, কিন্তু এখন নিজের চোখে সবটা দেখছি। মানসিকভাবে প্রস্তুত ছিলাম বলে বোধহয় ধাক্কাটা অতটা জোরালো লাগেনি। আমার ব্যাগে একটা পেপার স্প্রে সবসময় থাকে, সেটা পকেটে নিয়ে নিয়েছিলাম, কিন্তু কাপুরুষের মতন এরা পেছন থেকে আঘাত করল। কি বলছিলি? তোদের নাকি কেউ কিচ্ছু করতে পারবে না? তোদের ওই লোকটার অবস্থা দেখলি তো কি করেছি? আমার কাজে খুব ব্যাগরা দিচ্ছিল। ওর সবকটা লোককে ধরে ফেলে দিয়েছি। কোথায় ফেলেছি জানিস? তোদের যেখানে ফেলবো ঠিক সেখানে। এ কি, সামনে আবার এই লামাটা আসছে কেন? এই শোন,
কিছু না বললে কিচ্ছু বলবি না, ফালতু গোলমাল আমি চাই না। কিছু বলতে এলে না ডিরেক্ট মাথায়, হ্যাঁ মনে রাখিস, ডিরেক্ট মাথায়। সেই লামা আর সন্ন্যাসিনী আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। তাদের মুখে প্রসন্নতা, আমাদের হাত পা খোলা। লোকগুলো নিজেদের অস্ত্র লুকিয়ে ফেলেছে। ওরা আমাদের দেখে হয়তো কিছু সন্দেহ করবে না, হলেও তাই। হাসি মুখে সবার দিকে একবার দেখে দুজন সামনের দিকে এগিয়ে গেল। মনে কিঞ্চিত আশা জেগেছিল, কিন্তু সেটাও মিলিয়ে গেল। আচমকা একটা আর্তনাদ। পিছনে ফিরে দেখি দলের একটা লোক ঘায়েল হয়ে পড়ে রয়েছে, আর আমাদের সামনে বন্দুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে সেই লামা আর সেই সন্ন্যাসিনী। থ্যাংক ইউ রাতুল দা, থ্যাংক ইউ বৌদি। ছদ্মবেশে ইন্সপেক্টর রাতুল রায়, ইন্সপেক্টর জিনিয়া রায়কে একেবারেই চেনা যায় না। গেম ওভার জাহানারা, গেম ওভার। এমন সময় দেখি চারিদিক থেকে একদল পুলিশ বেরিয়ে এলো, ঘিরে ধরল লোকগুলো। এক এক করে লোকগুলো নিজেদের বন্দুক ফেলে মাটিতে হাঁটু গেড়ে বসলো। বন্দুকটা ফেলে দাও, না হলে প্রাণে বাঁচতে পারবে না। থ্রো দ্য ড্যাম গান। এমন সময় দ্রুত কিছু ঘটনা ঘটে গেল। বন্দুকটা ফেলে হাতে ছুরি নিয়ে ইন্দ্রর গলায় ঠেকিয়ে মিতুল এক পা পেছোতে লাগলো। এই কেউ কাছে আসবে না, কেউ না, আই উইল কিল হিম। কেউ এক পা এগোলে না। পেছন থেকে একজন পুলিশ বলে উঠল, স্যার একবার অর্ডার দিন গুলি করা। ডোন্ট। আমি কিন্তু মেরে ফেলবো, কেউ কাছে আসবে না, কেউ না। আমার রাস্তা থেকে সরে যেতে বলুন, সরে যেতে বলুন, না হলে শেষ করে দেব, জাস্ট শেষ করে দেব। আমার হাতে কি আছে দেখতে পাচ্ছেন, জাস্ট শেষ করে দেব। তোমরা সরে যাও। ধীর পায়ে মিতুল পেছোতে লাগলো। পেছোতে পেছোতে সে খাদের দিকে চলে গেল। দূর থেকে একটা বন বন শব্দ শুনে আমরা অবাক হয়ে দেখলাম একটা হেলিকপ্টার এগিয়ে আসছে আমাদের দিকে। হঠাৎ খুব কাছে এসে হেলিকপ্টার স্থির হল, আর মিতুল সঙ্গে সঙ্গে ইন্দ্রজিৎকে ধাক্কা দিয়ে ফেলে দিল সামনের দিকে, আর দড়ি বেয়ে উঠে গেল হেলিকপ্টারে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে রাতুল রায় কিছু মুহূর্ত অর্ডার দিতেই ভুলে গেল। শুট! সবকটা বন্দুক থেকে গুলি বেরোলো ঠিকই, কিন্তু সবকটা লক্ষ্যভ্রষ্ট হলো। হেলিকপ্টারে করে মিতুল হাওয়ায় মিলিয়ে গেল। আমরা পুলিশের গাড়িতে গিয়ে বসলাম। পুরো ঘটনাটা ইন্দ্রকে খুলে বলার জন্য বললাম। ইন্দ্র শুরু করল। আগে তাহলে একটু ব্যাকগ্রাউন্ডটা বলি। সিলেরিগাঁও সিকিম বর্ডারে অবস্থিত একটি ছোট্ট গ্রাম। আজ থেকে 10 বছর আগেও বেশ নিরিবিলি ছিল জায়গাটা। এখান থেকে সিকিম হয়ে আর সিকিম থেকে এখান হয়ে স্মাগলিংয়ের কাজ কারবার চলতো বেশ রমরমিয়ে। পুলিশের আড়ালে কখনো কখনো, আবার কখনো কখনো পুলিশকে হাত করে। কোনো পার্টিকুলার একটি জিনিস না, বিভিন্ন রকম ড্রাগস থেকে শুরু করে দেশের বিভিন্ন রকম অ্যাসেটস। এর আগে আব্বাসের কেসটার সময় বলেছিলাম এই স্মাগলিংয়ের এত জায়গাতেও মনোপলি চলে। তেমনি আব্বাসের মনোপলি ছিল যে সময়ের কথা আমি বলছি, সেই সময়। এত বড় ব্যবসা আব্বাস একা চালাতে পারে না। তার ডান হাত জাহির মস্তান কলকাতা থেকে সবটা দেখাশোনা করত। এই জাহিরের কাস্টমার ছিল আমাদের গল্পের অন্যতম মুখ্য চরিত্র মার্টিন। চড়া দামে সে ড্রাগস কিনে আরও চড়া দামে বেচত। নিজে ছিল অফিসার, কিন্তু আড়ালে সে এইসব ব্যবসা চালাতো। নিজের ইমেজটাকে ক্লিন রেখেছিল মার্টিন। সম্ভবত মার্টিনের কাস্টমার বড় বড় কিছু নেতা মন্ত্রীও ছিল, যার জন্য মার্টিনের ছিল অগাধ প্রভাব ও প্রতিপত্তি। একজন পরিচালকের হাউস পার্টিতে এই সূত্রেই আলাপ হয় সোনিয়া ও মার্টিনের। জানতে পারা যায় সেই পার্টিতে মার্টিনের বাবা উপস্থিত ছিলেন। তিনি সোনিয়াকে নিজে পছন্দ করেন। এদিকে সোনিয়া তখন বেনিতের সঙ্গে সম্পর্কে রয়েছে, অনেক দিনের সম্পর্ক। সোনিয়া এই প্রস্তাব কিছুতেই মেনে নেয় না। মার্টিন তাকে ব্ল্যাকমেল করতে থাকে ড্রাগস নিয়ে। বলে রাখি, আমাদের আইরিন কিন্তু নিজে শুদ্ধ নন। তিনি নিজে ড্রাগস নিতেন, আর ধূর্ত মার্টিন যাদের যা বেচত সব প্রমাণ রাখত। যদি তাকে ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখায়, তাহলে তার নিজেরও তো ফেঁসে যাওয়ার ভয় আছে। এত বড় একটা ইমেজ। কিন্তু ভেবে দেখো, ভয়টা কিন্তু বেশি সোনিয়ারই। সে কিন্তু মার্টিনকে বেশি চেনে না, কিন্তু সে তখন একজন উঠতি স্টার। বাংলা টেলিজগতে একটার পর একটা হিট শো দিচ্ছে, বম্বে থেকেও ডাক আসছে তার। সে স্বভাবতই ভয় পেয়ে যায়, রাজি হয়ে যায় বিয়ের প্রস্তাবে। আর এখানেই এন্ট্রি হয় আমাদের ট্র্যাজেডি হিরো বেনিত রানার। যদিও তার সাথে সোনিয়ার সম্পর্কের কথা এর আগেও একবার বললাম।
সে নিজের পেশার জন্য নিজের জীবন বাজি রেখে সিংহের গুহায় যেতেও প্রস্তুত ছিল। কলকাতায় এসে সে এই র্যাকেটটার সম্পর্কে জানতে পারে। বাংলা নক্ষত্র জগতের মধ্যে তার আসা যাওয়া শুরু হয়। দেখতে সুন্দর, মাথা ভর্তি ঘন কালো চুল, অনেককেই তার রূপের আর কথার জাদুতে ভুলিয়ে জাহির আর আব্বাসের সম্পর্কে অনেক খবর সে জানতে পারে। সে এসে পৌঁছায় এই পাহাড়ে, বারবার আসতে থাকে, আর প্রতিবার ডেরার আরো কাছে আসতে থাকে। তবে সোনিয়ার সাথে তার সম্পর্কটা ছিল ন্যাচারাল, অর্গ্যানিক। সোনিয়ার দিক থেকেও তেমনটাই ছিল বলে আমার অনুমান। এতটা বলে একটু থামলো ইন্দ্রজিৎ, একটু দম নিয়ে বলল, বিনীত জানতো না সোনিয়া অ্যাডিক্টেড। যতদিনে সে জানতে পারে ততদিনে সে নিজের চেষ্টায় একা একা আব্বাস, জাহির আর মার্টিনের সম্পর্কে সবটা জানতে পেরে গেছে। ঘটনার দিন রাতে সে ফোনে সোনিয়ার সাথে ঝগড়া করে বেশ খানিকক্ষণ। সোনিয়া এরপর ফোনে মার্টিনের ব্যাপারেও সবটা বলে। বিনীতের সোনিয়াকে নিয়ে ভয় হয়, মনে হয় মার্টিন সোনিয়ার যে কোনো উপায়ে ক্ষতি করতে পারে। বিনীত আরও জানতে পারে মার্টিন সেদিনই ফিরেছে কলকাতা। একবার ভেবে দেখ সৌরভ, যে ক্রিমিনালদের ধরার জন্য এতদিন ধরে এত বড় অপারেশন চালালো, সেই ক্রিমিনালরা এক প্রকার তার নিজের ঘরেই ছিল, আশেপাশে। যখন সোনিয়ার মুখে সে মার্টিনের কথাগুলো শুনেছিল, তার কি অনুভূতি হয়েছিল ভেবে দেখ। যাই হোক, তো সোনিয়াকে নিয়ে যেতে ওখানে এসে হাজির হয় বিনীত। সোনিয়া সব ছেড়ে আর ব্ল্যাকমেলের ভয়ে যেতে চায় না। এমন সময় ঘটনাস্থলে মার্টিন এসে হাজির হয়। এরপর ওই ঘরে কি হয়েছিল সেই উত্তরটা এক্স্যাক্টলি এখনো আমার কাছে নেই। বিনীতের বডিও বা কোথায় গেল তাও এখনো জানি না। তবে আজ জাহান আরার কথা শুনে মনে হলো সোনিয়া সম্ভবত আর বেঁচে নেই। তাকে আব্বাসের লোক বা জাহানারা নিজে হত্যা করেছে। কিছু উত্তর তো এখনো পাওয়া গেল না। কিছু ধোঁয়াশা এখনো থেকে গেল যে দীপককে আর মার্টিনকে কে বা কারা মারল। জাহির মস্তান এখন কোথায়? প্রথম দুটো আমি, রাতুলদা আর জিনিয়া বৌদি বের করবে, আর শেষটা আমরা। আর একটা খটকা, তোর কাছে কেসটা তদন্ত নিয়ে এলোই বাকি। তবে একটা কথা বলতেই হবে, 10 বছরে গোটা পুলিশ ডিপার্টমেন্ট যেটা পারেনি সেটা তোমরা করে দেখালে। কিন্তু আরেকটা প্রশ্ন যে আমারও আছে, এতগুলো ব্যাপার তুমি জানলে কি করে? আগে প্রথম কথাটার উত্তর দিই। পুলিশ আসলে ট্রাইঅ্যাঙ্গেলের জট ছাড়াতে গিয়ে অন্য দিকটা দেখতে পায়নি। এখানে আসার কিছু আগে বিনীতের অফিসে ঢুঁ মারি। ঘটনাচক্রে ওদের কলকাতার অফিসের যিনি হেড, তিনি আমার বাবার পূর্ব পরিচিত। তাকে কথায় কথায় বলি বিনীতের ব্যাপারটা এত বছর পর এখনো খুব খারাপ লাগে। তিনি আমাকে তখন বলেন বিনীতের এই রিপোর্টগুলো নিয়ে। কিছু অপ্রকাশিত প্রতিবেদন উনি আমাকে দেখান। কিছু নিজস্ব জার্নালে বেনামে আর্কাইভ করে ইন্টারনেটে ছেড়েও ছিল সে। সেসব লেখাগুলো উদ্ধার করি। সেখানে জাহির আর আব্বাসের প্রসঙ্গ উঠে আসে। কি অসম সাহসী ছিল ছেলেটা। মার্টিনের ব্যাপারটা জানতে পারি একটা ইন্টারেস্টিং ওয়েতে। আমার কাছে খবর আসে আশুতোষ দাস বলে একজন টেলি অভিনেতা প্রচণ্ড অ্যাডিক্টেড ছিল। তাকে পাঠানো হয় রিহ্যাবে। রিহ্যাব থেকে বেরিয়ে এসে সে এখন নিজের বাড়িতেই থাকে। আমি জানি আমাকে ফলো করা হচ্ছে, তাই রাতুলদাকে বলি এই ফেভারটা করতে। ইয়েস, আমিও লোককে দিয়ে ওর কাছ থেকে নামটা কনফার্ম করে নিই। এরপর রাতুলদার সাহায্যে পুরনো ফাইল ঘেটে সোনিয়ার কল রেকর্ড পেয়ে যাই। সেখানে এই ঘটনার আগে বেশ কিছুক্ষণ সোনিয়ার সাথে বিনীতের কথা বলার প্রমাণ পাই। এর সাথে বা এরপরে যা যা বললাম সবটাই আমার অনুমান। আর একটু বলি, মিতুল যে আসলে জাহানারা সেটা বুঝলাম তার মুখ দেখে। জিন খুব মারাত্মক জিনিস। আমি আব্বাসকে খুব কাছ থেকে দেখেছি। ওর হাব ভাব, কথা বলার সাথে মিতুলের আমি মিল পেয়েছি। তার মধ্যে একটা নমনীয়তা সবটা ঢেকে রাখতে কিছুদিনের জন্য সক্ষম হয়েছিল ঠিকই, কিন্তু এরপর একটা ভুল করে বসে মেয়েটি। প্রথম দিন থেকে ফুল স্লিপ পরে আমাদের কাছে আসতো সে, কিন্তু একদিন অন্যমনস্ক হয়ে জামার হাতাটা একটু ওপরে তুলেছিল, আর সেখানে ডান হাতের কবজির নিচে তার নামের উল্কিটা চোখে পড়ে। আমরা কলকাতা এসে পৌঁছলাম। রাতুলদা আমাদের সিকিউরিটির ব্যবস্থা করল, আর কিছুদিনের জন্য আমাকে ইন্দ্রর ফ্ল্যাটে থাকতে বলল। 4-5 দিন কিছুই ঘটল না। আমরাও একান্ত জরুরি কাজ ছাড়া তেমন বাড়ির বাইরে বেরোলাম না। মাঝখানে একদিন কাকিমা এসে ইন্দ্রজিৎকে অনেক বোঝালেন, ফিরে যেতে বললেন তাদের বাড়ি। কান্নাকাটি করলেন।
পুলিশ জাহানার আর কোনো রকম হদিশ পেল না। সোনিয়ার অ্যাড্রেস থেকে মেল আসাও বন্ধ হয়ে গেল। কিছুদিন পর ঘটল এক আশ্চর্য ঘটনা। ইন্দ্রর ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হলো 50,000 টাকা, আর তার সাথে মেলে এলো একখানা চিঠি। দেখ, এটাও কিন্তু একটা ট্র্যাপ হতে পারে। দেখ, আমরা পুলিশের বেষ্টনীতে আছি। আমরা যেখানেই যাই পুলিশ আমাদের পেছন পেছন যাবে। আমার মনে হয় না ক্রিমিনাল এতটা বোকামি করবে। চল, রাতুলদাকে বলে আজই যাই ওখানে। কথা মতন রাতুলদাকে বলে আমি আর ইন্দ্রজিৎ সেই ঠিকানায় গিয়ে পৌঁছলাম। একটা পোড়ো বাড়ি। তার ভগ্নপ্রায় দরজায় হাত দিতেই দরজাটা খুলে গেল। দরজা খুলেই সামনে একটা ঘর। দরজায় নক করতেই ভেতর থেকে পুরুষ কণ্ঠে জবাব এলো, কমেন্ট। ভেতরে ঢুকে দেখি একটা অন্ধকার ঘরে টিম টিম করে আলো জ্বলছে, আর সেখানে আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছে একটা লোক। তার 2 হাতে 2টো ক্রাচ। এবার তিনি পেছনে ফিরে দাঁড়ালেন। তার মুখ ভর্তি দাড়ি আর চুলের জঙ্গল। তার সাথে বাঁ চোখের তলা দিয়ে একটা গভীর ক্ষতচিহ্ন। ক্রাচে ভর করে ভদ্রলোক আলোর দিকে আরেকটু এগিয়ে এলেন। বিনীত রানা? হ্যাঁ, ওই নামে এককালে আমাকে লোকে চিনত ঠিকই। এখন লোকে আমাকে পাগল, বদমাইশ, অনেক কিছু বলে। কোথাও গিয়ে যেন সেই যুবকের ছবির সাথে মেলানো যায় না এই মুখটা। মুখটা দেখে করুণা হয়, মনে আঘাত লাগে। একটা লোক যে সত্যির জন্য এতটা লড়ল, তার ভালোবাসার জন্য আজ এই পরিণতি। জানেন, এখন না সূর্যের রোদটাও সহ্য করতে পারি না, বড্ড কড়া লাগে। আচ্ছা, আমি আগে থেকেই বলে দিচ্ছি, বাড়িতে কিন্তু কিছু নেই। হ্যাঁ, দিবাকরকে আপনাদের কাজে পাঠানোর আগে কিছু বাজার করে আনতে বলেছিলাম, সেসব উঠে গেছে। আর দিবাকরকে তো ওরা মেরে ফেলল। অতগুলো লোক নিয়ে গেল, কিন্তু পারল না। বলে করুণ দৃষ্টিতে নিচের দিকে তাকালো বিনীত। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন সোনিয়ার পরিচয়ে আপনাদের সাথে আমি যোগাযোগ করেছিলাম। আসলে যে সকলের চোখে মৃত, তাকে বাঁচিয়ে তুলতে আমি চাইনি। সারা পৃথিবী জানে সোনিয়া বেঁচে আছে। আচ্ছা আচ্ছা বলুন তো, আমি যদি আমার পরিচয়ে আপনাদের কাছে যেতাম, এভাবে কি তদন্তটা আপনারা করতে পারতেন? যাক, সেসব কথা। আচ্ছা, আপনাদের জানতে ইচ্ছে করে না সেদিন রাতে কি হয়েছিল? সোনিয়ার কি হলো, মার্টিনেরই বা কি হলো? ঠিক আছে, শুনুন তবে। আপনারা যতদূর জানেন সবটাই ঠিক। ওই দিন আমি গেছিলাম সোনিয়ার ফ্ল্যাটে। ওকে বোঝাতেই গেছিলাম। ওকে নিয়ে পালানোর কথাও ভেবেছিলাম, কিন্তু ওকে বোঝাতে পারলাম না। না, সে বুঝলই না। এমন সময় মার্টিন এসে ঢুকলো। তারপর আমার সাথে হাতাহাতি। আরে, মার্টিনের সাথে কি আমি আর পেরে উঠি? ব্যায়াম করা বডি, সে কি চেহারা! আমাকে মেরে মেরে আধমরা করে দেয়। ওরা ভাবে আমি মরে গিয়েছি। তখনই বোকার মতো কাজ করে ফেলে ওরা। আমাকে ওখানেই ফেলে রেখে ওরা পালিয়ে আসে ভয়। আর এই ঘটনাটা দরজার ফাঁক দিয়ে দেখে গার্ড দীপক। সোনিয়ার ফ্ল্যাট সবচেয়ে বাইরের দিকে। ওখান থেকে চিৎকার চেঁচামেচির শব্দ পেয়ে ছুটে আসে সে, এবং সেই ভয়াবহ দৃশ্য সে নিজের চোখে দেখে। পরে সে ব্ল্যাকমেল করতে থাকে মার্টিনকে, আর মার্টিন তাকে টাকা দিতে থাকে যাতে সে মুখ না খোলে। যদিও তার আগেই সে মিডিয়ার সামনে অনেক কিছুই বলে দিয়েছিল। এবার মার্টিন তাকে হুমকি দিতে থাকে, আর তার সাথে আরো বেশি বেশি টাকা। যাকে এবার আসি আমার প্রসঙ্গে। তা ওখান থেকে বেসমেন্টের পেছনের দরজা দিয়ে কোনো রকমে পালিয়ে এসে গাড়িতে করে চলে যায় গঙ্গার ধারে।
ওখানে গাড়িটা রেখে ফোনটা জলিয়ে ফেলে আমি একটা ট্রেনে উঠে পড়ি। ট্রেনে আমি চৈতন্য হারাই। দেখুন, ভগবানের অশেষ কৃপা, ওই ট্রেনে দিবাকর যাচ্ছিল। ও আমাকে উদ্ধার করে। এই দিবাকরকে আমি একবার একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছিলাম। রক্ত দিয়েছি ওর বাবাকেও। ও আমাকে ভগবানের মতো শ্রদ্ধা করত। এইবার আমাদের গল্পে অনুপ্রবেশ ঘটে জাহির মস্তান অর্থাৎ আব্বাস রাজার ডান হাত এবং র্যাকেটের মাস্টার মাইন্ড। সে সবটা মার্টিনের কাছে শোনে। মার্টিন তাকে বারবার বাঁচাতে বলে, কিন্তু তার মাথায় অন্য খেলা চলে। সে আগে আমার বাড়িতে ফেরার সমস্ত রাস্তা বন্ধ করে। আমার বাড়িতে তার পাহারা বসে বাবা মাকে বোনকে হুমকি দিয়ে রাজস্থানে পাঠিয়ে দেয়। আমি তখন কিন্তু অসহায়। সবটা শুনছি, কিন্তু করার কিচ্ছু নেই। এবার সে মিডিয়াকে হাত করে ত্রিকোণ প্রেমের গল্প ফাঁদে। পুলিশ মহলেও সেই সময়ে তার হাত ছিল অনেক দূর। আমার গাড়ি আর ফোনের খবর টিভির পর্দা পর্যন্ত এসে পৌঁছয় না। সমাজের চোখে আমি তখন পুরোপুরি মৃত, আর নয়তো অস্তিত্বহীন। আমি তখন একটু একটু করে সুস্থ হচ্ছি, কিন্তু সমাজের সামনে যাব কিভাবে? কেউ বিশ্বাসই করবে না যে আমি ভিনিত রানা। আমার সুস্থ হতে 5 বছর সময় লেগেছিল। এর মাঝেই সর্বশান্ত হয়ে সোনিয়া গোয়া ফিরে যাচ্ছিল নিজের বাড়িতে। সোনিয়ার নিজের কেউ ছিল না, একাই থাকতো সে। মাঝ রাস্তায় ওকে ওরা কিডন্যাপ করে, আর আব্বাস রাজার মেয়ে নিজের হাতে তাকে খুন করে লাশ কোন খাদে ফেলে আসে তার ঠিক নেই। ভদ্রলোক এবার একটু থামলেন। কোনো স্মৃতি যেন ভিড় করে এলো তার মনের মধ্যে। আমি আর ইন্দ্রজিৎ হাঁ করে সবটা শুনছিলাম। ঘরের মধ্যে এখন পিন ড্রপ সাইলেন্স। ভদ্রলোক নিজেকে শক্ত করে আবার বলতে লাগলেন, ক্ষমতার হাত বদল হয়। আব্বাসের প্রভাব টিকে থাকলেও ক্ষমতার আগে থেকে কিছুটা কমে যায়। এবার আমি প্ল্যান করতে থাকি কিভাবে সবটা সামনে আনা যায়। আর ঠিক তখনই খবর পাই আপনাদের, আর জানতে পারি আপনারা কিভাবে আব্বাসের ডেরায় গিয়ে তাকে ধরে এনেছেন। সেদিন আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি, বিশ্বাস করুন। সেদিন খুব আনন্দ করেছি, খুব। এবার পালা বদলের সময় আসে। ভয় পেতে থাকে জাহির। জাহানারা আর জাহির মিলে ঠিক করে তাদের পথে যত কাঁটা আছে সব সরিয়ে দেবে। জানেন তো, সবটাই আপনাদের ভয়। তার উপর আপনি আবার শিল্পপতির ছেলে, সহজে আপনার উপর আঘাত হানা যায় না। ওদের ক্ষমতা এখন অনেক কমে গেছে। আসলে আব্বাসকে ছাড়া জাহির হলো হৃৎপিণ্ড ছাড়া মস্তিষ্ক। 3 বছর আগে লন্ডনে মার্টিন হার্ট অ্যাটাকে নিজেই মরে গেছিল। না হলে ওকেও খুন করার প্ল্যান করত, দীপককেও রাস্তা থেকে সরায়। আসলে জানেন তো, ওরা কিছুই করতে পারত না। ধর্মের কল বাতাসে নড়ে। কে প্রভাবটা ঠিক বললাম তো? এত বড় গুন্ডা, এত বড় মস্তান হয়েও এরা জীবনে এমন একটা ভুল করে বসে। ওরা যদি সত্যি আমাকে খুঁজে বের করে মেরে ফেলতো, তাহলে ধরাও পড়তো না। আর এরকম 100টা ঘটনার মতো এটাও ধামাচাপা পড়ে যেত। আসলে না, ওরা ভাবেইনি এত বছর পর আমি ফিরে আসবো। আমাকে তো ওরা মেরেই ফেলেছে, কিন্তু শারীরিকভাবে আমি বেঁচে আছি এই দিনটার জন্য। এবার আপনাদের কয়েকটা প্রশ্ন করি, উত্তর দিন। কি প্রশ্ন? বাংলা সিনেমা দেখেন নিশ্চয়ই। আচ্ছা বলুন, একটা লোক
যে প্রায় ৪৫ বছর বয়সে সিনেমা ইন্ডাস্ট্রিতে এসে নিজের পরিচালনায়, নিজের প্রযোজনায় সিনেমা বানাতে শুরু করল। তার সিনেমা একেবারেই চলে না, অত্যন্ত খাজা গল্প। তার মধ্যে বেশিরভাগ এদিক সেদিক থেকে চুরি করা। তার ব্যাকগ্রাউন্ড কেউ জানে না, সে আগে কি করত তাও কেউ বলতে পারে না। অথচ তার বাড়ির পার্টিতে তারকাদের ভিড়, কোটি কোটি টাকার সম্পত্তি। আচ্ছা, আপনাদের একবারও সন্দেহ হয় না? অনিলাভবাবু? জাহির মস্তান। এইবার দুয়ে দুয়ে চার করতে পারছি। মিতুল কিভাবে এলো অফিসে, কিভাবে আমাদের উপর নজর রাখা হতো, কাদের হাত ছিল এর পেছনে? এয়ারপোর্ট মুখে তার গাড়ি, এখনই যান, না হলে আর পাবেন না। বিনীতবাবু, আজকের আগে অবধি আপনি আমার কাছে হিরো ছিলেন। আপনার পূর্ববর্তী জীবনের জন্য এখনো সেই স্থান আপনি ধরে রেখেছেন, কিন্তু আপনার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি আমাদের ব্যবহার করলেন। বিচারকে আপনি প্রতিশোধ বলেন? আপনি ভালো করেই জানেন আপনার বিচার করার কেউ আমরা নই। আর প্রতিশোধ নেওয়ার জন্য আপনি নিজে সামনে আসতেন, নিজে লড়াই করতেন। আপনার ওই স্ক্র্যাচ দুটো দিয়ে একবার মরিয়া চেষ্টা করতেন। আপনি তো সমাজের চোখে অলরেডি মৃত, এবার না হয় সত্যের জন্য নিজে সত্যিই মরতেন। কাপুরুষের মতো পেছন থেকে অন্যদের সামনে ঠেলে দেওয়া বিনীত রানাদের শোভা পায় না। মনে রাখবেন, আপনার জন্যই দিবাকরকে মরতে হলো। আর চলি, আপনার টাকাটা কোনো একটা এনজিও বা ট্রাস্টে দিয়ে দেবো, আপনারই নামে। ভালো থাকবেন, আর কোনোদিনও দেখা হবে না। ঘর থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে রাতুলদাকে ফোন করে ইন্দ্রজিৎ। অনিলাবর গাড়ি ধাওয়া করে পুলিশের গাড়ি। রাতুলদা আমাদের একটা গাড়িতে পিক করে নেয়। দ্রুত গতিতে আমাদের গাড়ি ছুটল অ্যাম্বাসেডরটার পেছনে। ওতেই বসে আছেন অনিলাববাবু ওরফে জাহির মস্তান। তার গাড়ি ছুটছে দ্রুত বেগে, কলকাতার জ্যাম কাটিয়ে। একটার পর একটা গাড়ি ওভারটেক করে ছুটছে ৪-৫টা গাড়ি। গাড়িটা হঠাৎ বাঁক নিয়ে একটা ফাঁকা রাস্তায় এসে পড়ল। আমাদের গাড়িটা এখন ওই গাড়িটার একেবারে পেছনে। বাকি গাড়িগুলোকে আর দেখা যাচ্ছে না। তুমুল গতিতে শহর কাঁপিয়ে দিনের বেলায় ছুটে চলেছে দুটো গাড়ি। হঠাৎ দেখলাম জাহির মস্তানের গাড়ির সামনে এসে দাঁড়ালো ওই 4টে গাড়ি। এত দ্রুত যাচ্ছিল যে গাড়ি হঠাৎ ব্রেক কষে টাল সামলাতে না পেরে উল্টে যাচ্ছিল, কিন্তু শেষমেশ রক্ষা পেল। গাড়ি থেকে টেনে হিঁচড়ে নামানো হলো জাহিরকে। এটা কি ইয়ার্কি হচ্ছে? আপনারা জানেন আজ বোম্বেতে একটা ছবির কাজ শুরু হবে। আমি দেরি করলে প্রোডাকশন হাউসের কত ক্ষতি হবে। জাহিরবাবু, আপনি যতটা বাজে পরিচালক ততটা খারাপ অভিনেতা কিন্তু নন। হোয়াট ননসেন্স! মাথায় রাখবেন, আব্বাস কিন্তু আমাদের কাস্টাডিতে আছে। ওই কিন্তু আপনাকে চিহ্নিত করেছে। আপনার আর পালানোর পথ নেই। তাছাড়া ড্রাইভার ছাড়া আপনি বেশি দূর এগোতেও পারবেন না। কে? আব্বাস? আমি কোনো আব্বাসকে চিনি না। আপনার মতো ক্রিমিনালকেও এতক্ষণ বয়সের সম্মান দিচ্ছিলাম, কিন্তু আর না। এই, একে টেনে ভ্যানে তোল। আমার কাছে কেউ ঘেসবে না, খবরদার বলছি। হঠাৎ জোরালো এক শব্দ, কান ফাটানো সে শব্দ শুনে আশেপাশের গাছপালা, যত পাখি সব উড়ে গেল। মাটিতে লুটিয়ে পড়লেন জাহির। বুকে এসে লেগেছে গুলি। অস্পষ্ট গোঙানির মতন শব্দ করে চিরকালের মতন চুপ হয়ে গেলেন জাহির মস্তান। আড়াল থেকে যে গুলি চালিয়েছিল তার পেছন ধাওয়া করলেন ইন্সপেক্টর রাতুল রায়। সামনের একটা গাড়ির দিকে ছুটে যাচ্ছে আততায়ী। গাড়িটা একটু একটু করে পেছাচ্ছে, তার পজিশন নিচ্ছে। এবার ছুটন্ত অবস্থায় গুলি ছুড়লেন রাতুল রায়। আততায়ীর পিঠের মাঝ বরাবর গুলি লাগল। লুটিয়ে পড়ল সে। আমরা সবাই সেখানে ছুটে গেলাম। এই ফাঁকে গাড়িটা পেছন ফিরে স্টার্ট দিল। রাতুলদা চিৎকার করে বললেন, চেস দেম। আমরা বডিটার দিকে ছুটে গেলাম। রাতুল তার মুখ থেকে মুখোশটা খুলে দিল, বডিটা নিচে নামিয়ে রাখল। এখন আমাদের সামনে পড়ে আছে দুটো বডি, একটা জাহির মস্তান আর একটা জাহানারা আব্বাস ওরফে মিতুল। সেদিন পুলিশ বিনীতের বাড়ি গিয়ে দরজা নক করে সাড়া না পেয়ে ঝুলন্ত অবস্থায় আবিষ্কার করে বিনীতের দেহ। তার ল্যাপটপের স্ক্রিনে লেখা রয়েছে, অবশেষে বিনীত মরিয়া গিয়া প্রমাণ করিয়া দিল সে মরে নাই। নিচে লেখা রবীন্দ্রনাথের থেকে ধার করে।
অবশেষে 10 বছর পর একটা তদন্তের ইতি ঘটল। হয়তো এই কেসটার জন্য ইন্দ্রজিৎকে সবাই অনেক দিন মনে রাখবে, হয়তো ওর সাথে আমাকেও, তার সাথে রাতুলদাকেও। হয়তো সরকার থেকে অনেক পুরস্কার এসেও আমাদের তাকগুলোতে জায়গা নেবে, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কোনো প্রভাব পড়বে কি? হ্যাঁ, কিছুটা হয়তো পড়বে। কিছু মানুষ যদি একবার স্থির করে তারা বদলাবে না, তাদের কেউই বদলাতে পারে না। এই যেমন কাকুর লেখা প্রাউড অফ ইউ বেটা মেসেজটা পড়ে ইন্দ্রর মন একটু নরম হয়েছিল। তা ঠিকই, কিন্তু একেবারেই বদলায়নি। আরেকটা ব্যাপার বলা হয়নি, একটা চিঠি এসেছিল, তাতে শুধু এক বাক্যে লেখা ছিল ধন্যবাদ, আর তার সাথেই এসেছিল একটা প্রিমিয়ারের 2টো টিকিট। চিঠিতে নাম লেখা ছিল বিখ্যাত অভিনেতা অনিরুদ্ধ চ্যাটার্জির। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে। আর যদি খুব ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার ছিলাম আমি সন্তু। প্রধান চরিত্রে রাজপ্রতাপ বসু। অন্যান্য চরিত্রে যেসব কলাকুশলীরা অভিনয় করেছেন তাদের ডিটেলস দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করবে। আবহ এবং প্রচ্ছদে দা স্টুডিওস। সমগ্র পরিকল্পনা এবং পরিচালনা আমি সন্তু। তাহলে আজকের জন্য এটুকুই, ফিরব আরও একটি টান রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন রাজদেবী 2.0।